next eminent guest, Mr. Shobhata Chattopadhyay. Sometimes, I mean, he has an illustrious career in the field of broadcasting. He has served as a newscaster. He has served in the entertainment section of different in the realm of radio and especially in Akashvani. I've prepared a very brief bio note about him, so listen very carefully, and then afterwards I will hand over the stage to Shobhata Chattopadhyay. And forget my atrocious Bengali name. শ্রুতি নাটক থেকে মঞ্চ নাটক, রেডিও থেকে টেলিভিশন, সর্বত্র অবাধ বিচরণ, শ্রী সৌগত চট্টোপাধ্যায়। সূত্র নাটকে রবি ঘোষ, মনোজ মিত্র, শ্রীরাম মজুমদার, শুক্লা বন্দ্যোপাধ্যায়, জগন্নাথ বসুর সঙ্গে তিনি অভিনয় করেছিলেন। মঞ্চে অভিনয়ে তৈরি চৈতি ঘোষাল, বিজয়লক্ষ্মী বর্মনের সঙ্গে টেলিভিশনে মর্নিং ব্রেকফাস্ট শো দিয়ে শুরু করে 11 বছর একজন সংবাদ পাঠক এবং বিনোদন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। রেডিওতে আকাশবাণী এফএম টক শোয়ের উপস্থাপক হয়ে রেডিও জীবন তিনি সূত্রপাত করেন। ফ্রেন্ডস এফএম এর সিনিয়র প্রোগ্রাম প্রডিউসার হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। আকাশবাণী কলকাতায় বর্তমানকালে তিনি চুক্তিভিত্তিক ঘোষক। গত 10 বছরে তিনি টিভি সিরিয়াল মঞ্চে হচ্ছে তার একমাত্র পেশা। টিভি তারা টিভি, কলকাতা টিভি, চ্যানেল 10 ইত্যাদি চ্যানেলগুলির সাথে তিনি যুক্ত ছিলেন। স্যার, আই হ্যান্ড ওভার দ্য স্টেজ টু ইউ। সবার আগে বলবো স্যার দাদা, তার কারণ মিডিয়াতে যখন প্রথম কাজ করতে এসেছিলাম তখন মফস্বল থেকে আসা আমি কাকু, জেঠু, পিসি এসব সম্বোধন করতাম। তো একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, তিনি এখনো জীবিত, তিনি বলেছিলেন আমাকে, তাকে আমি জেঠু বলে সম্বোধন করতাম। তো তিনি একদিন ইন্টারভিউ নেওয়ার সময়, তাকে যখন ইন্টারভিউয়ে ডাকা হয়েছে, আমি তাকে ইন্টারভিউ নেব, আমাকে বললেন, তাকে তুমি শুরু করছো যেভাবে শুরু করবে করো, যেভাবে কিন্তু বলুন, আমার বয়সটা বেড়ে যাবে দাদা। তো মিডিয়া আমাদের অনেক কিছু শিখিয়েছে, ভালো কিছু, কিন্তু মন্দ কিছু শিখিয়েছে, সেটা হচ্ছে দাদা বলা আর দিদি বলা। তো আমরা সেভাবেই থাকবো আজকেও 3 ঘন্টা। সোকল ক্লাস নয়, মানে এগুলো আমার কোনো কাজে লাগবে না। আমি আড্ডা, গল্প এবং এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে পুরো সময়টা কাটাতে চাইব। সবার আগে জানতে চাইব তোমাদের প্রত্যেকের কথা, কেন এই কোর্সে আসার ভাবনা। একদম প্রথম থেকে আসি, ডান দিক থেকে। নাম বলো। হয়তো নাম মনে রাখতে পারবো না, আমি অনেকের মতন পারি না, তবে এটাই বক্তব্য। সাংবাদিকতা থেকে রেডিও জকি, তবে যদিও আমাদের এখানকার এখনো পর্যন্ত সেট আপ ইভেন প্রাইভেট রেডিওর ক্ষেত্রেও নিউজ তার মধ্যে ইনক্লুডেড নয়। কিছু রুলসের কারণে, রুলস অ্যান্ড রেগুলেশন সরকারি, তারা করতে দেবেন না। এখনো পর্যন্ত যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হওয়া খুব কঠিন। বাংলাদেশে নিউজ চলে, মানে বাংলাদেশের প্রাইভেট এফএম স্টেশনগুলোতেও নিউজ ব্রডকাস্ট করা হয়। তো আমাদের এখানে সেই চান্স কম, তবে হ্যাঁ, একটা সুবিধে আছে, সেটা কথা বলতে গিয়ে বলবো।
সেরকম ভাবনা চিন্তা কিছু নেই, মানে ওই ভালো লাগা থেকে একটু চলে আসা, একটা নতুন এক্সপিরিয়েন্স। তোমাদের রেডিও শোনা মানে আমাদের আমরা যখন কাজ করতে শুরু করেছি সেই সময় থেকে তোমরা রেডিও শুনছো। আর আমাদের রেডিও শোনার সময়টা ছিল বাল্ব রেডিওর যুগ। তখন রেডিওর ভিতরে আলো জ্বলতো, ওই এরকম টিউবের মতন এরকম বড় বড় কাঁচের বাল্ব, সেখানে আলো জ্বলতো। আমরা তখন তো অনেক ছোট, আমরা মনে করতাম বোধ হয় ওই ঘরটার মতো তখন টেলিভিশন আসেনি, একেবারে কোনো অস্তিত্ব ছিল না টেলিভিশন। তা আমরা মনে করতাম ওর ভিতরে বোধ হয় কেউ বসে গান গায়, ছোট ছোট পিছন দিয়ে উঁকি মেরে দেখতাম কোনো সময় টিভি দিন নজরে করতো, কিন্তু মানুষকে দেখতে পারতাম না। আর একটা মজা ছিল, শুয়ে থাকলে বাড়ির বড় ঘরের ওই কোণ থেকে ওই কোণ পর্যন্ত কোনাকুনি এরিয়ার টানানো ছিল, এরিয়ার ফিতে তখন রেডিওর সাউন্ড ভালো নেওয়ার জন্য অ্যাম্পলিটিউড মডিউল, যে AM বলা হয় বা SW বলা হয়, শর্ট ওয়েভ, MW মিড ওয়েভ, অ্যাম্পলিটিউড মডিউল, এই যে বিভিন্ন ফ্রিকোয়েন্সিগুলো, এই ফ্রিকোয়েন্সিগুলোতে সাউন্ড ক্যাচ করতো, নয়েজ ক্যাচ করতো, যে কারণে ঘরে এরিয়ার টানানো থাকতো। ওই এরিয়াটা এরকম ভিএর মতন লোয়ার পাত, তার মাঝখান থেকে লম্বা বেল্টের মতন এই প্রান্ত থেকে ও প্রান্ত, টিকিটের ওটা ক্যাটওয়াক করার জায়গা ছিল, টিকিটের ডেভেলপ করা। তো ওইটা দেখলাম, এটাই ছোটবেলায় আমাদের রেডিও শোনানো। আর রেডিওর এক একজন দিকপালের শুনেছি সে সময়, তোমরা সেক্ষেত্রে অনেকটাই বঞ্চিত করবো, কারণ আমরা আর কি করেছি সেই অর্থে কিছু নয়, দিকপালরা যা করে দিয়ে গেছে সেখানে আমরা কেউ নেই কিছু। বলো তোমার কথা। আমি বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রেডিও প্রোডাকশনে আমার রেডিও শোনা বলতে ছোটবেলা থেকে রেডিও শোনা মূলত মানে সেট করে রেডিও সেট আপ সেট করে শোনা এফএম গুলো, যেহেতু আমার বাড়ি হচ্ছে বালুরঘাটে, তো পাশেই বর্ডার বাংলাদেশের ইয়েগুলো আর ওই সব বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠান শোনা হতো এবং আকাশবাণীর অনুষ্ঠানগুলো শোনা হতো। এই শুনতে শুনতে মনে হতো যে আমি যদি কথা বলতে পারতাম রেডিওতে তাহলে কেমন হয়। সেই থেকে তারপরে যে গেট পোস্টার তো আমার সাংবাদিকতা বেশি পছন্দ, কিন্তু কতটা রেডিওটা পছন্দ ছিল না। সাডেনলি আমি এই কোর্সটা নিয়ে পেয়েছিলাম জানা, তো আমি সাডেনলি জয়েন করেছিলাম। আস্তে আস্তে আমি ইন্টারেস্ট পেয়ে গেছি, এখন রেডিও নিয়ে। বেশ ভালো প্রশ্ন। জার্নালিস্ট হতে গেলেও একটু কথা বলার দরকার পড়ে, এখন পিটুসি দিতে হয়, ফ্রন্ট ক্যামেরা যাকে বলে। পিটুসির ক্ষেত্রে ইনস্ট্যান্ট কথা বলা বানিয়ে একটা সময়, বা পিটুসির ক্ষেত্রে শুরু এবং শেষ আমি কীভাবে করবো, এগুলো তো কোনো স্ক্রিপ্ট লেখা থাকে না, পরে এটা বলতে হয়, আমি বানিয়েই বলতে হয়। আর তার জন্য যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আমি ঠিক কতটুকুনি স্টোরিতে বলতে চাইছি আর কতটা আমি বলে দেবো। ইন্ট্রোডাক্টরি মানে ভূমিকার উপসংহারটা আমি করছি পিটুসিতে, বাকিটা স্টোরি দেখাচ্ছে, কন্টেন্টটা দেখাচ্ছে মাঝখানে। তো আমি কন্টেন্ট কোনটা দেখাতে চাইছি আর কোনটা আমি বলে কভার করে দেবো, এইটা নিজের ভিজুয়াল শুরু করার সঙ্গে সঙ্গে ভাবতে শুরু করতে হবে।
যে আমি এই অংশটুকু আমার প্যাকেজে থাক, এইটা আমি বলে দেবো। তাহলে ওটা কোথাও ডমিনেট করা হয় এডিটর বা যারা মানে ভিডিও এডিটর বা প্রডিউসার যারা তাদের কাছে, যে এটা তো ভুলে পাঠিয়েছে, তার মানে এটা আমার রেখে আপনি এই পোর্শনটুকু রেখে ভিডিও সিরিয়াল করতে, অর্থাৎ সেখানে তুমি কোথাও প্রোগ্রাম, আমি তুমি বলছি সবাইকে, তুমি কোথাও প্রোগ্রামার সেখানে তোমার ডিসিশন নেওয়ার জায়গা ওইভাবেই যে আমি আমার ডিসিশনটা নিয়ে নিলাম যে আমি এই অংশটুকু দেখাতে চাইছি ভিজুয়ালি, বাকিটা আমি বলে পাঠিয়েছি। তো এইটা ইনস্ট্যান্ট বলার অভ্যেসটা দরকার হয়, আমার ধারণা তোমার এই কোর্সটা সেখানে হেল্প করবে। আর আরেকটা জায়গা খুব দরকার হয়, সেটা টেলিভিশনের জন্য শুধু নয়, এন্টায়ার মিডিয়ার কাজের জন্য, যে কোনো কাজ, সেটা হচ্ছে অবজারভেশন। আমরা যারা প্রতিদিন রাস্তায় বেরিয়ে যাদেরকে দেখতে পাচ্ছি, তারা যে রাস্তা হেঁটে তোমার কাছে বা আমার কাছে পৌঁছচ্ছেন, আমি হয়তো সেই রাস্তায় হেঁটে পৌঁছচ্ছি, কিন্তু আমি যে 10টা জিনিস দেখব, তারা সেই 10টা জিনিস না দেখে সেখানকার 4টে জিনিস দেখবে, টোটাল হয়তো অন্য 10টা জিনিস দেখবে যেগুলো ইম্পর্টেন্ট নয়। আমরা যে কোনো জিনিস কি বলি, আমি এরকম ইন্ট্রোডাকশনের মাঝামাঝি কথাগুলো বলতে চাবো এবং তারপর কোনো প্রশ্ন থাকলে জানতে চাইবো, উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমরা কি করি, ধরা যাক আজকে আমি যখন নিচে তোমাদের প্রিন্সিপাল ম্যামের ঘরে গেলাম, তার ঘরে আমি তো চুপচাপ বসেছিলাম, আমাকে বসতে বলা হয়েছে। ঘরে দেখলাম কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের একটা মোটাসোটা বই, পাশে লয়ের বই ভলিউম 1, একদম ধারে গীতাঞ্জলি। একজন মানুষকে চিনে নেওয়ার জন্য আমি একজন কোনো গেস্টকে ইন্টারভিউ করতে গিয়েছি, কোনো একটি অফিসে বা কোনো একটি বাড়িতে আমি গিয়েছি কাউকে ইন্টারভিউ করতে। সেই গেস্ট কি ভালোবাসে, তার পছন্দের জায়গা কি, তিনি হয়তো পেশায় অন্য কেউ, তার পছন্দের জায়গা কি, আমার জেনে নেওয়ার অপশন কিন্তু আমার অবজারভেশন। ঠিক আছে? অর্থাৎ এই যে আমরা সবসময় একটা কথা বলি যারা হাটকে, এই হাটকে চলাটাই হচ্ছে মিডিয়ার প্রথম নীতি। আর 5 জন যা দেবে, বাজারে এখন অনেক টেলিভিশন, বাজারে এখন অনেক রেডিও, আগামী দিনে মোবাইলে রেডিও আরো অনেক বেড়ে যাবে, তখন সবাই রেডিও স্টেশন করবে ইউটিউব চ্যানেলের মতো, তখন কোথায় গিয়ে দাঁড়াবে? কেন আলাদা হতে পারবে? আলাদা হওয়াটা অবজারভেশনের মধ্যে দিয়ে কিছু নয়। এই দেখাটাকে বদলাতে হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা যেরকম একটা বই দেখি, যখন দোকানে গিয়ে একটা বই যখন কিনি, ফার্স্ট তার কভারটা আমাদেরকে টানে, তাই তো? এই কভারটা দেখে তার নামটা দেখি তখন, এবং বই দেখার তো বইটার পাতা উল্টে দেখি, কন্টেন্টটা পছন্দ হলে বইটা কিনে নিয়ে বাড়িতে আসি। একই রকম ভাবে বইয়ের পিছনের কলারটাও আমরা দেখি, যেগুলো সিল করা বই থাকে, কারণ সেই বইয়ের কন্টেন্টটা কি ওটাই ব্যাক কভারে লেখা থাকে ব্লার্বের মধ্যে, তাই তো? তার মানে একটা কভার খুব ইম্পর্টেন্ট। প্রোগ্রামেরও কিন্তু কভার আছে, সেটা নিউজেরও আছে, রেডিওর জন্য প্রোগ্রাম হলেও আছে। শুরু এবং শেষটা খুব ইম্পর্টেন্ট। আমি কিভাবে শুরু করছি, ধরা যাক আমি ভিভাল স্যারের ইন্টারভিউ করছি, আরো কয়েক হাজার কয়েক লক্ষ মানুষ তার ইন্টারভিউ করেছে, আমি কিভাবে একটু অন্যভাবে শুরু করতে পারি ভিভাল স্যারকে নিয়ে? ভিভাল স্যার তার জীবনে নাবিক হতে চাইতেন ছোটবেলায়, তার খুব স্বপ্ন ছিল নাবিক হওয়ার, জাহাজ চালাবেন, কিন্তু হলেন একজন সুরস্রষ্টা, তাই তো? তো যদি তার ইন্ট্রোডাক্টরি পার্টটা এরকম হয় যে একজন মানুষ যিনি চেয়েছিলেন নাবিক হবে, জাহাজ নিয়ে ভাসবেন সমুদ্রে, দিনান্তে এসে সেই সমুদ্রেই ভাসলেন, তবে এই সমুদ্র সুরের সমুদ্র, আর সেই স্বপ্নের নাবিক আর কেউ না, ভিভাল স্যার। একটা অন্য ইন্ট্রোডাকশন এবং সেই জায়গাটাকে নিয়ে পথ চলা। যেরকম যদি খেয়াল করে দেখো, সবাইকে গান জানতে হয় না, আমি কখনো গান জানি না, আমি শিখিনি কখনো,
কিন্তু শুনতে শুনতে আমরা তো কান দিয়ে দেখি বেসিক্যালি যারা রেডিও করি, তো কান দিয়ে যখন দেখি তখন এক একটা ছবি কানের কাছে, কান যা শোনায় এক একটা ছবি ফুটে ওঠে। তো যদি আমরা রিভালসার আর কম্পোজিশন গুলো দেখি, দেখবো সেখানে সারাক্ষণ একটা জলের আছড়ে পড়া, একটা তীর করে বয়ে যাওয়া স্রোত, তার একটা ইঙ্গিত প্রত্যেকটা কম্পোজিশনে থেকে যায়। তো অবচেতনে কোথাও নাকি সমুদ্র সারা জীবন অন করেছে। এই অবজারভেশন গুলো সব থেকে বেশি জরুরি যে কোনো কাজের জন্য। একদম মানে ছোট সামান্যতম বিষয় থেকে বৃহত্তর বিষয় পর্যন্ত। আমি সে কথাগুলোতে আসবো। তোমার ইন্ট্রোডাকশন দেখি শুনি। সবার আগে মিডিয়ায় কাজ করতে গেলে কনফিডেন্স লাগে। এই যে কতটা কি করতে পারবো এটা একদম না, পারবো করতে, পারতে হবে করতে। এবং মিডিয়া কখনো অন্যান্য অনেক কোর্সের, অন্যান্য অনেক পড়াশোনা যা যা করছো তোমরা প্রত্যেকটারই ক্লাস 1 2 3 4 5 6 7 8 9 10 আছে, মিডিয়ার কিন্তু নেই। প্রফেশনাল লাইফের কিন্তু নেই, তারা ক্লাস 11 থেকেই শুরু করে। ফলে সবটাই নিজেদের বেড়ে ওঠার মধ্যে রাখা এবং ওই অক্ষমতা বা ওই গ্যাপটুকু থেকেই যায়, ওকে পূরণ করতে হয় নিজের লড়াই দিয়ে। মিডিয়ায় কাজ করতে গেলে অলওয়েজ ভাবতে হবে আমি পারবো, আমাকেই পারতে হবে আর আমিই পারি, তবেই কিন্তু মিডিয়ায় সার্ভাইভ করা যাবে। তবে হ্যাঁ, এটা যেন ওভার কনফিডেন্স নিয়ে না চলে আসে। বলো। বলো। হ্যাঁ, এটার একটা অন্য মাহাত্ম্য আছে। মাইক্রোফোনের সামনে বা ক্যামেরার সামনে কথা বলা, এটা অনেকটা কনফিডেন্স যেরকম বাড়ায়, নিজেকে কনফিডেন্স বাড়িয়ে নিয়েই বসতে হয় এবং গ্র্যাজুয়ালি কনফিডেন্সটা বাড়ে। ঠিক সেরকম ভাবে আরেকটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, এটা শিখতে হবে। সেটা হচ্ছে আমি মিডিয়ার মানে ক্যামেরার সামনে বা মাইক্রোফোনের সামনে যা বলবো সেটা যেন কখনো ভুল না হয়। আমি কিন্তু শেষ চাই। আমাকে যিনি স্ক্রিপ্ট লিখে দিচ্ছেন তিনি ভুল ইনফরমেশন দিতে পারেন, তিনি ভুল লিখতে পারেন, তার বাক্য গঠন ভুল হতে পারে যেখানে মানে বদলে যাচ্ছে, বা তিনি টাইপ করতে গিয়ে বা হাতে লিখতে গিয়ে কোথাও একটা ভুল বানান বা ভুল কথা লিখে ফেলেছেন। কারণ এখন অনেক মজার মজার ঘটনা, কিন্তু সবটা মজা নয়। আমরা বাংলা থেকে ক্রমশ দূরে সরছি। আমাদের চারপাশ যদি আমরা খেয়াল করি দেখবো বাংলা এই ভাষাটা আমরা জানি, এটা বলতে গর্ববোধ খুব কম মানুষ করে। আমরা এই গর্ববোধটা যতদিন করতাম ততদিন বাংলা ভাষার কিন্তু অনেক কাজ হয়েছে, অনেক উন্নতি হয়েছে, অনেক সাহিত্যিককে পেয়েছে, কিন্তু এখন আমরা সেই রকম সাহিত্যিকও সেইভাবে সেই সংখ্যায় পাই না। তার কারণ আমাদের গর্ববোধটা কমে গেছে, আমাদের পড়া কমে গেছে। তো এই যে কথা বলা,
আমি আকাশবাণীর একটা ছোট্ট গল্প বলছি, বাস্তব ঘটনা। একদিন রাত্রিবেলা আমি অনুষ্ঠান শুনতে শুনতে ফিরছি আমাদের একজন সিনিয়র দিদির সঙ্গে একজন জুনিয়র আর একজন আরজে। কথা বলতে বলতে সে বলছে সেদিনকে এসি বর্মনের জন্মদিন বা মৃত্যুদিন ছিল, তাকে নিয়ে অনুষ্ঠান হচ্ছে। হঠাৎ করে সেই ছেলেটি বলছে যে এটা তো মানতে হবে দিদি, এসি বর্মন একজন কদর্য মিউজিক ডিরেক্টর ছিলেন। আমি বুঝতে পারলাম যে ফেরারটা ইনস্ট্যান্ট স্যাট করে নামলো এবং একটা গান ঝাঁপ করে শুরু হয়ে গেল, যেটা হয় না। একটা গান চললো, তারপরে কথাটা বদলে গেল, দেখলাম ছেলেটি কম কথা বলছে, ওই দিদি বেশি বলছে। বহুদিন পর হঠাৎ করে সেই দিদির সঙ্গে দেখা হলো। আমি বললাম সেদিকে কেসটা কি হয়েছিল, কি বলো আর বলিস না, নতুন একজন, তার ব্যাখ্যা শুনবি? আমি শুনি। বললো এসি বর্মনকে মানুষ কদর করেন, সেই জন্য কদর্য, সুন্দর থেকে সৌন্দর্য হলে কদর থেকে কদর্য হবে না। তো আমরা যদি এমন কোন একজন কম্পিটিটরকে পাই যিনি লিখে দিয়েছেন একজন কদর্য মিউজিক ডিরেক্টর ছিলেন, আমি কি সেটাই বলবো? না। মানে এটা আমি খুব ক্ষুদা একটা উদাহরণ বললাম। অনেক সূক্ষ্ম বিষয়, যেমন এই যে ইলেকশন চলছে, যে সময়টা ইলেকশন চলে সেই সময় প্রোটোকলে অনেক কিছু বাদ, অনেক কিছু অ্যাভয়েড করতে হয়, সেগুলো জানতে হয়। কোন গান চলবে, কার গান চলবে, কোনটা চলবে না, সব থেকে বেশি কোনটা চলবে না এটা জানতে হবে। এই জানাগুলো প্রত্যেকটা জরুরি, কাজ করতে করতে জেনে যাবে। কিন্তু মাথায় রাখতে হবে যে আমার রেসপন্সিবিলিটি অনেক। আমি যখন মাইক্রোফোনের সামনে বা ক্যামেরার সামনে, সেই মুহূর্তে কিন্তু আমাকে লোকে দেখছে বা শুনছে। তো আমাকে এই চেয়ারটা ব্যবহার করার পারমিশন দেওয়া হয়েছে, মানে আমি বিশ্ব জয় করে ফেলেছি যেরকম, কিন্তু নিজেকে জয় করে ফেলিনি। ফলে আমাকে অলওয়েজ জানতে হবে আমি যেন কোনো ভুল ইনফরমেশন ওই মাইক্রোফোন বা ওই ক্যামেরার সামনে বসে কখনো না দিই। আমি কনফিউজড, আমি জানি না, আমি সেটা বলবো না, এড়িয়ে যাবো, বাদ দিয়ে দেবো। কিন্তু আমি কনফিউজড, হয়তো এটাই ভাবে বলে দিলাম, না বলা যায় না। ফলে ওটা কনফিডেন্সটুকু যেরকম রাখতে হবে, কনফিডেন্সটুকু রাখার জন্য নিজেকে তৈরি করতে হবে প্রত্যেকদিন। এবং সেটার একমাত্র রাস্তা হচ্ছে পড়া। শুধু নয়, পড়া তো অবশ্যই, তার সঙ্গে রেডিও শোনা, প্রোগ্রাম দেখা, স্টেজ থিয়েটার থেকে শুরু করে সবকিছু। ইভেন ঠোঙা পারলে পড়তে শুরু করবে। হাতে সময় আছে, বসে আছো, একটা ঠোঙা উঠতে উঠতে এসে তোমার এখানে কি আছে চারটে এখানে, ওটাও কাজে যায়। ওখানেও কোনো কোনো সময় কোনো কোনো বিষয় একটা নাড়া দিয়ে চলে যাবে। তোমার কথা শুনলাম, তুমি বলো। সেই জায়গাটা আমার একটা ইচ্ছে, আমিও তাদের জায়গায় যাওয়ার ইচ্ছা থাকলো। এবং যখন পরে আমি কলেজে সাংবাদিকতা নিয়ে পড়লাম, তখন আরো মানে একটা লক্ষ্য স্থির করলাম যে রেডিওতেই রেডিও নিয়ে। তবে সাংবাদিকের যদি অন্যদিকে যে ক্রীড়ার দিকটা একটু সম্বন্ধে মানে জ্ঞান রাখার চেষ্টা করছি, তবে রেডিওর একটা লক্ষ্য রয়েছে। মানে সাংবাদিকতা করলেও ক্রীড়ার সাংবাদিক হওয়ার ইচ্ছে বেশি? না, মানে রেডিওটা ফার্স্ট, সাইডে একটা মানে টেলিভিশন হলে ক্রীড়ার ক্ষেত্রে ইন্টারেস্ট বেশি। তবে লক্ষ্য, তবে সেক্ষেত্রে রেডিওতেই বা কেন ভাববে না? রেডিওতে কমেন্টেটর হওয়ার ইচ্ছা। বেশ, এখন তো গ্র্যাজুয়েশন হয়নি, না হলে বলতাম ঠিক আছে, এটা অলরেডি অপশন তৈরি হচ্ছে। বসো, জানতে পারবে অবশ্যই, কারণ কমেন্টেটর এই মুহূর্তে রেডিওতে নেই ভালো। মানে ভালো বলতে আমরা যেরকম সেই অজয় বসু শুনতাম আমাদের ছোটবেলায়, তোমরা বোধ হয় তার নামটাই শুনেছো কি? তার কমেন্ট্রি সম্ভাবনা থাকার কথা। তো দেখতে পেতাম আমরা রেডিওর তার কমেন্ট্রি থেকে আমরা খেলাটা দেখতে পেতাম। তো ওই বলাটাও কিন্তু রেডিওতে আমরা কথা বলি যারা, শ্রুতি নাটক শব্দটা একদমের বাইরে, শিখতে হয় সেটা অন্যভাবে। কিন্তু যারা রেডিও জকি, এই শব্দটার সঙ্গে আমরা অবশ্য বড় হয়ে মানে বুড়ো হয়ে পরিচিত হয়েছি। আমরা উপস্থাপক জানতাম,
তো রেডিও জকি যারা তাদেরকেও কিন্তু টু সাম এক্সটেন্ট ওই টপ থিয়েটার করতে হয়, কারণ ছবিটা দেখানোর জন্য আমি যখন একজন ধরা যাক আমি টেলিভিশনের জন্য ইন্টারভিউ করছি, ইন্টারভিউ করতে গেলে সেই মানুষটি সম্পর্কে জানতে তো হয়, কিন্তু সবার আগে তো সেই মানুষটিকে আমাকে আমার শ্রোতাকে জানাতে হবে। আমি যদি বলি, আচ্ছা একটা প্রশ্ন করবো তোমাদেরকেই প্রশ্ন করবো, আমি একটা প্রোগ্রামের শুরু করছি যে নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই আড্ডায় একজন শিল্পী যার কপালে একটা বড়টি, মাঝে একটা লেখা গ। ইয়েস, তার মানে এটা তোমরা সবাই দেখেছো। তা আমি যদি শুরুটাকে আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী উষাও, সবাই তো বলবেন, অন্য কিভাবে শুরু করতে পারি? এই শুরু করাটা খুব ইম্পর্টেন্ট, যেরকম এই দেখানোটাও জরুরি। তিনি কি পোশাক পরে এসেছেন, সবসময় শাড়িতেই থাকেন, এটাই আমরা দেখে অভ্যস্ত, কিন্তু আজকে তিনি এই মুহূর্তে যে শাড়িটা পরে আছেন এটার বর্ণনা দিচ্ছ, কারণ যিনি রেডিও শুনছেন তিনি তো কোনোভাবেই দেখতে পাবেন। এখন এফএম অবশ্য অনেক ক্ষেত্রে ভিডিও করছে, যেটা ভুল আমার মনে হয়, কারণ রেডিওর ওই কল্পনার জায়গাটুকু থাকা খুব জরুরি। কল্পনাটা আমাদের জীবন থেকে কল্পনা হারিয়ে গেছে। ছোটবেলায় যখন ঠাকুমা দিদিমারা গল্প বলতেন, তারপর সেই তদ্দিটা এলো, ইয়া বড় বড় দাঁত, যখন মুখটা হা খুলল তখন দেখছে টপ টপ করে রক্ত পড়ছে। হয়তো রক্তটা ছোটবেলায় না শোনালেই হতো, কিন্তু ওই যে চোখটা বড় বড় করে দেখতে পাচ্ছিলাম যে টপ টপ করে রক্ত পড়ছে, এই বলার ধরনটা তো আগে তো কেউ শেখায়নি, কোনো কোর্স করে তিনি আসেন। তাদের কাছ থেকে ওই গল্পটা থেকে দৈত্য দানবের একটা চেহারা তৈরি হলো। যখন পরবর্তীকালে বিক্রম আর বেতাল দেখলাম টেলিভিশনে, তখন আর ভাবতে পারলাম না, নতুন করে কল্পনা করার জায়গাগুলো বন্ধ হয়ে গেল। তো রেডিও আর টেলিভিশনের মাহাত্ম্যটা বা পার্থক্যটা বা বৈশিষ্ট্যটা এখানে। বলো তোমার কথা। কোনো নির্দিষ্ট ক্ষেত্র আছে যে গান নিয়েই কাজ করতে চাও, মানে রেডিও জকি হবে তো গান নিয়েই কাজ করবে? বেশ, বলো। বেশ, সেটাই জরুরি, না হলে 30 ঘন্টায় এর বেশি কিছু হয় না। ওই ইন্টারেস্টটুকু তৈরি হয় আর খানিকটা ধারণা তৈরি হয়। বলো। মাইক্রোফোন ইউজ, হ্যাঁ বসো, হয়তো পরে আর এর মধ্যে কি কোর্সটা হয়েছে মাইক্রোফোন ইউজ নিয়ে? আগে ঠিক আছে, বলো।
রেডিওতে কথা বলতে গেলে বা মাইক্রোফোনে কথা বলতে গেলে বা টেলিভিশনে কথা বলতে গেলে সবার আগে দরকার মুখটা ছেড়ে কথা বলতে হবে। আমাদের ঠোঁট এইটুকু নয়, আমাদের ঠোঁট এতটা। আমরা যে প্র্যাকটিসটা আমাদের প্রত্যেককে করতে হবে সেটা আমরা মজা করে বলতাম আমাদের বান্ধবীদের যখন বিয়ে হতো তখন বলতাম ভালো করে হেসে নিস, একটা দিন জোয়ালে ব্যথা হলে বুঝবি সার্ভিস ঠিক দিয়েছিস। তার কারণ ওই সবার সামনে এইটা করতে করতে তাদের ওই স্ট্রাগলটা সত্যি মানে ওটা ওই একটা রাত্রে একটা সন্ধ্যে স্ট্রাগল, দুটো সন্ধ্যে এই স্ট্রাগলটা ওটা মজা পেত, মজা করতাম আমরা কিন্তু মজার নয়। তো ওটা আমাদের একটা কথা, আমাদের জীবনে অনেক কিছু আমরা খেলার ছলে করেছি কিন্তু সেগুলো আমাদের কথা বলা, আমাদের উচ্চারণ, আমাদের অনেক কিছুকে শুধরে দিয়েছে আমরা জানি না। যেরকম ছোটবেলায় আমরা খেলতাম গাড়ি চালানো, এটা কিন্তু ঠোঁট পাতলা করে। আমরা অনেকে ছবি আঁকতে চাই, ছবি আঁকতে চাই, একটা ছবি দেখতে পাই, কিন্তু সেই ছবিটাকে কি আমি নিজে আমার হাত দিয়ে আঁকতে পারছি? সবসময় হয়তো নয়, আমার সেই ক্যাপাবিলিটি নেই। আমি দেখতে পাচ্ছি কিন্তু আঁকতে পারছি না, ঠিক আছে? তার কারণ ওই দক্ষতাটা আমার হাতে নেই। ঠিক একই রকম আমি সঠিক জানার সত্ত্বেও আমি সঠিক উচ্চারণ করতে পারবো না যদি আমার ঠোঁটের ফ্লেক্সিবিলিটি না থাকে। আমরা গাড়ি চালাতাম আরেক রকম ভাবে, আগেটা বললাম এটা হচ্ছে জিভটা পাতলা হয়, জিভটা ফ্লেক্সিবল হয়। রফালা উচ্চারণের সময় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান আছে, খুব সম্ভবত বিসর্জন নাটকে, নমযন্ত্র 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 নমযন্ত্র, তুমি চক্র মুখর মন্দ্রিত, তুমি বজ্রবন্ধি বন্দিত, তব বস্তু বিশ্ব বক্ষ দংশ ধ্বংস বিকট দন্ত, তব দীপ্ত অগ্নি শত শত ধ্বনি বিঘ্ন বিজয় মন্ত্র, তব লৌহ গলন শৈল দলন অচল চলন মন্ত্র, নমযন্ত্র 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 নমযন্ত্র, বহু কাষ্ঠ লোষ্ট্র ইষ্টক দৃঢ় ঘন পিনদ্য, কবু কাষ্ঠ লোষ্ট্র ইষ্টক দৃঢ় ঘন পিনদ্ধ কায়া, কবু ভূতল জল অন্তরিক্ষ লঙ্ঘন লোক মায়া, তব খনি খনিত্র নক বিদীর্ণ ক্ষিতি বিকীর্ণ অন্ত্র, তব পঞ্চভূত বন্ধন কর ইন্দ্রজাল তন্ত্র, নমযন্ত্র 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 নমযন্ত্র। এই যে একটা গান, কবু কাষ্ঠ লোষ্ট্র ইষ্টক দৃঢ়, কবু কাষ্ঠ লোষ্ট্র ইষ্টক দৃঢ়, এটাকে আমি উচ্চারণ করতে হয় আমার ফ্লেক্সিবিলিটি লাগবে। কবু কাষ্ঠ লোষ্ট্র ইষ্টক দৃঢ় ঘন পিনদ্ধ কায়া, কবু ভূতল জল অন্তরিক্ষ লঙ্ঘন লোক মায়া। এই যে ফ্লেক্সিবিলিটি, তার পিছনে কারণ হচ্ছে এই প্র্যাকটিস গুলো। আর যেটা বলছিলাম মুখ ছেড়ে কথা বলা, অ আ ও ই উ, এটা খেলার ছলে প্র্যাকটিস করো। অ আ ও ই উ, আমরা যত শব্দ উচ্চারণ করি বাংলায়, যত শব্দ তার প্রত্যেকটার মধ্যে এগুলো আছে, অ আ ও ই উ। এটা স্পিচ করতে করতে ওই মিনিট 10 করলে একটু দেখা পাবে সামান্য, তাহলে দেখবে মুখটা ছেড়ে গেছে। আর ওই যত্ন করে এইটুকু দিয়ে কথা বলা যাবে না, কথাটা হবে উচ্চারণের জন্য। কেমন? বেশ, বলো। নমস্কার স্যার, আমি দেবব্রত ভট্টাচার্য, আমি মহারাজা রবীন্দ্র সংস্কৃত কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। ছোটবেলা থেকে রেডিওটা শোনা হয়, তো তারপরে কলেজে এসে ইন্টারেস্টটা হয় কারণ আমাদের যে অধ্যাপক বিশ্বজিৎ স্যার, তো তার একটা আমি শুনি গৌরব কথা, সেখান থেকে আমার ইন্টারেস্টটা বেড়ে যায়। তারপরে এখানে যদি জানার কোনো শেষ নেই, তো এই জন্য এখানে আসা যে কী হয় ব্যাপারটা জানার জন্যই। বেশ, বসো, বলো। নমস্কার স্যার, আমি বর্ষা নস্কর, শিবশাস্ত্রী কলেজের বিকম স্টুডেন্ট। আমার আগে হওয়ার ইচ্ছাটা প্রায় সার্ভিসকে শোনার থেকে করতে গেলে, আর শুধু আর্টে না, আমার বয়েজের কাজ করার ইচ্ছে, যদি বয়েজ আর্টিস্ট হওয়ার ইচ্ছে, শুধু আর্টে করলে তো হবে এমন না, ডাবিং করার ইচ্ছে আছে। তো এখানে কোর্সে নিয়ে গেলে শুরু হলে এখানে কিছু শিখতে পারবেন, উচ্চারণ, মাইকের ব্যবহার সব কিছুটা শেখা যাবে। বেশ, ডাবিং করতে গেলে অভিনয় করতে জানতে হবে।
কতক্ষণ ধরে ডান্স করার পরে ওই হাঁপাতে হাঁপাতে গলার মধ্যে একটা লড়াই আছে ভীষণ লড়াই সাংঘাতিক, হ্যাঁ। গলা যাতে কোথাও বোঝা না যায় এরকম আমি আছি। তো ছোটবেলা থেকে ওগুলো শোনা যাবে জার্নালিজমে এসে রেডিও নিয়ে আমাদের পিস পড়া ক্লাসে। তো গল্প শুনতে ভালোবাসতাম মায়ের কাছে, সবার কাছে। আর আমার দাদাও নাটক নিয়ে পড়াশোনা করছে। যখন এরকম একটা সুযোগ আসলো যে রেডিও নিয়ে একটা কিছু জানার বা শেখার, তো ইচ্ছে হলো যে আমি একবার সুযোগটা নিয়ে দেখি কী হয়। 4 দিন কোর্সটা করার পরে ইন্টারেস্টটা আরও বাড়ছে, আস্তে আস্তে আরও বাড়বে। বেশ অবশ্যই। হ্যাঁ, ইন্টারেস্টে আমি এটাই বললাম যে ইন্টারেস্টটুকুই বাড়বে এই ঘন্টায়। আর শেখাটা সত্যি কথা বলতে গেলে কোনো কোর্সের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা আজও প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে অনেক ছোটদের কাছ থেকেও শিখি, শিখতে হয়, কারণ শেখার কোনো শেষ নেই। স্যার, আমি পল্লবী দত্ত। আমি মহারাজা বঙ্কিমচন্দ্র কলেজে জার্নালিজম বিভাগে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। ছোটো থেকেই রেডিও শোনা হয়, বিশেষ করে রেডিওর গান টিভিতেই শোনা হতো, যে বয়স্ক মাঝে মাঝে গান টান এগুলো চলতো। তো এখন এই কোর্সটাতে যে বিভিন্ন ধরনের জিনিসপত্র শেখানো হচ্ছে, একজন রেডিও জকি হতে গেলে অনেক কিছু তাকে প্রিপারেশন নিতে হয়, কীভাবে মাইক ধরতে হয়, কীভাবে কথা বলতে হয়, কীভাবে একটা প্রিপারেশন নিতে হয়। সব কিছুর জন্য একটা শেখা যদি যাতে ভবিষ্যতে যদি আমি কোনোদিন রেডিও জকি যদি হতে পারি, আমার যাতে সুবিধে হয়, অবশ্যই চেষ্টা করবো যাতে হতে পারি। আর এমনিতেও কোর্সটা করে খুবই ভালো লাগছে। নমস্কার স্যার, আমি মহারাজা বঙ্কিমচন্দ্র স্টুডেন্ট। আমার নাম মোহাম্মদ চক্রবর্তী। ছোটবেলা থেকে নর্থ কলকাতার যদি জন্মেছি, ওখানকার রসকার ইচ্ছা খুব ফেমাস। ওখানকার চায়ের দোকানে আট থেকে আসলে সকলে রেডিও পরিচিতি হয়, ওখান থেকে শুরু হয়। তো আমারও ওখান থেকে রেডিও পরিচিতি। আর রেডিও সম্পর্কে আরও ডিটেলস জানা, রেডিওর কোনো সংস্কৃতি জানার জন্যই আগ্রহী হওয়ার লক্ষ্যে আমি এই কোর্সটা নমস্কার, আমি মলয়। ছেলেবেলায় শিশু শিল্পী হিসাবে ফোনের প্রোগ্রামে আকাশবাণীর সাথে আমার যুক্ত হওয়া। তারপরে আরেকটু যখন বড় হলাম কলেজ লাইফে, তখন চিঠি লেখা, তারপরে মেল, এবং দুবার আমি মানে সেরা পত্রিকা নির্বাচিত হয়ে আকাশবাণীতে ওখানে উপস্থিত হয়ে অনুষ্ঠান করার সুযোগ পাই। তো সেই থেকে আমি গেস্ট হয়ে গেছি, কিন্তু আমার হোস্ট করার ইচ্ছে ছিল। তো সেই ইচ্ছা নিয়ে এখানে আসা, এত বড় একটা সুযোগ, যদি সেখানে চান্স পাই। নমস্কার দাদা, আমি অমিতা। আমি পুরুলিয়া থেকে কলকাতায় পড়াশোনা সূত্রে এসেছি এবং আমি এই কলেজেরই 9 বছর আগের প্রাক্তন। প্রথম যখন কলেজ শুরু হয় এখানে, তখন আমি এখানে। তো ছোট থেকেই শিল্পের সঙ্গে যোগাযোগ, মানে বাচ্চাদের যেমন সব শেখানো হয়, নাচ গান আর আঁকা কবিতা সমস্ত শিখে নিয়েছি। এবার যখন বড় হলাম আস্তে আস্তে, তো গান চলে গেল, নাচ বয়সের পর পড়াশোনার জন্য আস্তে আস্তে কমে যাচ্ছিল, কিন্তু বাচিক শিল্পটাকে ভালোবেসেছিলাম। আর্টের প্রতি ছিল অদম্য প্রেম। ছোট জায়গায় অ্যাঙ্কারিং করতাম, অ্যাঙ্কারিংটাকে টেনে এনেছিলাম একদম কলেজ, ইউনিভার্সিটি, বিএড সমস্ত পর্যন্ত, এবং পরে আমি শিক্ষকতা করি। এবং শিক্ষকতার সময়ও বাচ্চাদের শেখানো এবং নিজেদের অনুষ্ঠান করার মধ্যে দিয়ে অ্যাঙ্কারিংটা চলছিল। কিন্তু তার মাঝখানে যেহেতু এই বাচিক শিল্পটাকে নিয়ে কিছু করার ইচ্ছে ছিল, তার সাথে অভিনয়ও করার ইচ্ছে ছিল, আমার বিশেষ পত্র ছিল নাটক, তো আমি অভিনয়ও শিখি। শেখা শুধু হয়নি রেডিওটা, আনকরার হিসেবে আকাশবাণীতে 2 বার গেছিলাম পরীক্ষা দিতে, কিন্তু বিষণ্ণ হয়ে ফিরে এসেছি। তারপরে নদীতে অনেক জল বয়ে গেছে, লকডাউন পেরিয়ে গেছে, নিজের প্রফেশন বদলে গেছে। হঠাৎ যেহেতু পুরনো কলেজ, সেই জন্য খবর পেয়েছি এখানে একটা কোর্স করানো হয়েছে। মনে হলো জানলা দিয়ে একটা আলো ঢুকেছে, তো সেই জানলায় হাত ঝুঁকিয়ে বন্ধ দরজাটা আরেকবার খোলার চেষ্টা, সেই জন্যই স্যার, আমি আমিও ওরকমই কলেজে একদম নতুন যখন বিএ ব্যাচ শুরু হয়েছিল, আমি সেই বছরের ছাত্রী। তো রেডিও মানে ছোটবেলা থেকে না, মানে আমার দাদু আমাকে একটা রেডিও এফএম গিফট করেছিল। আমার বাড়িতে টিভি দেখার খুব একটা চল ছিল না, এখনো নেই। তো ওই শোনার চলটা ভীষণভাবে ছিল, গল্প শোনা, গান শোনা, কথা শোনা। তো রেডিও বিষয়টা না ছোটবেলা থেকে আমার কাছে একদম স্বপ্নের মতো, যে একটা পর্দার ওপারে যখন কোনো গান হতো, আমি সেই মায়ের শাড়িটাকে, সেই
জড়িয়ে একদম ছোটবেলায় সেই গামছাটাকে মাথায় বেঁধে স্কুল করে আয়নার সামনে নাচ করতাম। যখন কথা বলতো গানের শেষে তখন ওই কথাগুলোকেই নিজের মুখে বসিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় করে করে যেন আমিই বলছি, ওরকমভাবে একটা দেখার চেষ্টা করতাম। তো সেই থেকে রেডিওর প্রতি ভালোবাসা। পরবর্তী সময়ে পেশা মানে প্রফেশন বদলে গেছে, কিন্তু ওই ভালোবাসাটা রয়ে গেছে। তার জন্য কিছু মানে সময় আগে যখন খবর পেলাম যে এরকমই আমার পুরো কলেজে একটা কোর্স করানো হচ্ছে, তখন মানে সেই ভালোবাসার মানুষগুলো, তাদের কথাগুলো, তাদের ভালো লাগা ভালোবাসা সমস্তগুলোকে চোখের সামনে থেকে দেখার লোকটা তো সামনে থেকে ওই জন্যই বিষয়ে এখন কি করবেন? আমার এখন প্রফেশন হচ্ছে যোগা ফিজিওথেরাপি। একদম কিছু নমস্কার স্যার, আমি শ্রীমা সাউ, মহারাজা দক্ষিণেশ্বর কলেজে বিকমের থার্ড ইয়ারের স্টুডেন্ট। ছোট থেকেই আবৃত্তির প্রতি ভালোবাসা ছিল, শিখেছি, তো এখনও শিখছি। গলাটা নিয়ে কাজ করার খুব ইচ্ছে, তো এটা যখন জানতে পারলাম তো এখানে ভাবলাম অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, এই ফিল্ডটা সম্বন্ধে অনেকটা জ্ঞান হয়তো হবে, সেটা সবটা জানার জন্যই এখানে আসা। 4 দিন ক্লাস করেও অনেক কিছু জানতে পেরেছি, আরও জানার ইচ্ছে পাচ্ছি। স্যার, আমার নাম বিজলি ভুঁইয়া, এই ওরেগন মহাবিদ্যালয়ের থার্ড ইয়ারের স্টুডেন্ট। আসলে আমি মনে করি জানার কোনো মানে শেষ নেই, জানতেই থাকবো, আর শেখার কোনো বয়স হয় না, শিখতেই থাকবো। তো মানে আমি শিখতে এসেছি, জানতে এসেছি, আর পড়াশোনার থেকে আমার এই সমস্ত জগতের প্রতি বেশি একটু আগ্রহ। অভিনয়, গান, নাচ, এই আবৃত্তি করা, তারপরে রেডিও যখন কীভাবে হয়, কীভাবে তারা করে, এসবের প্রতি একটু বেশি আগ্রহ। তো সেই জন্যই চলে আসা। শুনলাম ম্যাম বললেন যে এরকম হচ্ছে, তুমি কিন্তু চাইলে শিখতে পারো। তো ঠিক আছে, আর দেরি করে লাভ নেই, দৌড়ে যাই, চাই চলে আসা। আচ্ছা, আজকে এবার আমার বলার কথা এবং তোমাদেরকে দিয়ে বলার কথা। সেটা হচ্ছে আমার আজকে কোর্সের মধ্যে ছিল ইন্টারভিউ, আর ইন্টারভিউ নিয়ে অলরেডি একটা ক্লাস হয়েছে। সে কারণে আমি ইন্টারভিউকে খুব প্রপার মানে ডিটেলসে গিয়ে আমি সেম কথা বলতে রাজি নই। আমার প্যারালালি যেটা ছিল আবহ নিয়ে কথা বলার যেটা আজকে, সেটা 3 ঘন্টার জন্য অনেক 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 বেশি কিছুই না, আপনাদের শেষ করতে পারি, বাকিটা কাজ করতে করতে। কিন্তু একটা প্রোগ্রাম হয়ে ওঠা, একদম শুরু থেকে একটা প্রোগ্রাম কিন্তু বিভিন্ন ক্ষেত্রে প্রাইভেট সেক্টর অ্যান্ড গভর্নমেন্ট সেক্টর, দুটো সেক্টরে কিন্তু পার্থক্য আছে। প্রাইভেট সেক্টরকে পয়সা রোজগার করতে হয়, প্রত্যেক মুহূর্তে ভাবতে হয় যে আমি 10 টাকা খরচ করছি, 10 টাকা উঠবে তো, তবেই কিন্তু প্রোগ্রাম, নচেত হবে না। শত ভালো কিছু হলেও হবে না, কিন্তু তাদেরকে ঝুঁকি নেওয়া হয় না, হয় তারপরেও। কিন্তু তার সত্ত্বেও বলছি, অন্তত এক পার্ট চলতেই হবে, না হলে সেই প্রোগ্রাম কখনো অনেক হবে। কিন্তু তার স্টেজগুলো এর মধ্যেই মিউজিকের পোর্শন আসবে, কথা বলতে বলতে এর মধ্যেই ইন্টারভিউয়ের পোর্শন আসবে, সবই আসবে। একটা প্রোগ্রাম যখন ফার্স্ট শুরু হয়, একটা অংশ, একটা অনুষ্ঠান, কোনো একটা সময়, কোনো একটা দিন, কোনো একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে একটা অনুষ্ঠান যখন সাজানো হয়, তখন কিভাবে সাজানো হয়, কেন বলছে একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট দিন? কেউ গেস করে বলতে পারবে? নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিন। ধরা যাক বলা হলো একটা প্রোগ্রাম শুরু হবে শনিবার সকালবেলা 9টা থেকে 10টা পর্যন্ত অনুষ্ঠান হবে, আর আরেকটা প্রোগ্রাম বুধবার বেলা 12টা থেকে একটা প্রোগ্রাম। মানুষের মনের উপর ডিপেন্ড করে আমাদের ওদের বলতে হবে না, আমরা সেজন্য সকালবেলা মানে সকালে শুনতে হবে, সেটাতে হবে আমরা সেরকম তাদের বুঝটাকে কিছু সেই অনুযায়ী কিছু বলতে পারি, বা সেই অনুযায়ী একটা গান সাজাতে পারি। বা আবার দুপুরবেলা 12টার সময় অনেকে অফিসে থেকে কাজ করে রেডিও শোনে, তো রাত্রে যারা মানে গৃহকর্মে যারা ছাড়তে যারা
আর কেউ শ্রোতারা অপেক্ষা করে থাকে নির্দিষ্ট সময় যে কোনো সময়ের জন্যই শ্রোতারা অপেক্ষা করছে, কিন্তু এই সময়টা মেনশন করার কারণটা কি সেটা বলেন। একদম বেশ, আর কেউ বল। না, অ্যাকচুয়ালি যেটা হয় বলি, টেলিভিশনে যেরকম টিআরপি আছে, রেডিওর ক্ষেত্রে র্যাম, রেডিও অডিয়েন্স মেজারমেন্ট, আবার কেউ কেউ বলেন মনিটরিং। তো এই র্যাম প্রত্যেকটা স্টেশনের প্রোফাইল হয়, একজন মানুষের প্রোফাইল হয়। আমি যেখানে যাই, যে অনুষ্ঠানে যাই, যে মিটিংয়ে যাই, যে জায়গাতেই যাই, আমি পায়জামা পাঞ্জাবি পরে যাই, এটা আমার একটা প্রোফাইল। কেউ শাড়ি পরে যান, ওটা তার প্রোফাইল। কেউ শাড়ি পরেন, কিন্তু শাড়ির নির্দিষ্ট কিছু মানে কেউ তাঁতের শাড়ি পরেন বা নির্দিষ্ট করে এই ধরনের নিজস্ব প্রোফাইল তৈরি হয়, তার শাড়ি পরার ধরন সবকিছু। তো এই যে একজন মানুষের প্রোফাইল যে তৈরি হয়, একটা প্রোগ্রামেরও প্রোফাইল তৈরি হয়। একটা প্রোগ্রাম ওই যে সময়টায় অন এয়ার হবে, প্রথম দেখতে হয় যে রেডিও স্টেশন সে প্রোগ্রামটা অন এয়ার করছে। ধরা যাক তুমি এক্স নামক একটা স্টেশনে পারফর্ম করো, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা প্রোগ্রাম তৈরি করা, একটা সময়ের একটা প্রোগ্রাম ডিজাইন করা, তৈরি করার না, ডিজাইন করা, ফার্স্টে ডিজাইন করা। তোমাকে আগে জানতে হবে তোমার চ্যানেল তার স্পেশালিটি ইউএসপিটা কি, যেটা আর 5টা চ্যানেল দিতে পারে না। অল ইন্ডিয়া রেডিওর স্পেশালিটি কি? হিউজ মিউজিক কালেকশন অ্যান্ড রেয়ার কালেকশন। তার কি সবগুলো সবাই এখন শুনবেন না? 78 RPM এর যে রেকর্ডগুলো খ্যাস 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 শব্দ করে করে খুব ক্যানক্যানে একটা স্বরে আসে, এগুলো কি তোমরা নিজেরা শুনতে চাইবে? চাইবে না। কিন্তু এগুলোরও শ্রোতা আছে। তারা কোন সময় ওঠে? ভোর 5টা। কেউ কেউ রাত্রে ঘুমোতে পারেন না, অ্যালজাইমার্সের রোগী। 3টে, 4টে, 5টা, 6টা, 6টার সময় থেকে একটু ভক্তি ভক্তি ব্যাপার তৈরি হয় ঘুম থেকে ওঠার পর। হ্যাঁ, তো এই যে আপ টু 6 AM এই যে টাইমটা, এটা কিন্তু এদের জন্য সময়। প্রোগ্রাম সাজানোর জন্য ওই সময়টাতে এই ক্যাটাগরির গান দেওয়া যায়, এটা শোনার জন্য মানুষ থাকবেন। আর ওই পার্টিকুলার টাইম, সেই টাইমে 10টা চ্যানেল চলছে, এক্স ওয়াই জেড আলফা বিটা গামা সব চলছে, বিভিন্ন চ্যানেল চলছে। এই প্রত্যেকটা চ্যানেলের নিজস্ব প্রোফাইল আছে। ফ্রেন্ডস এফএম একটু প্রফেশনাল অল ইন্ডিয়া রেডিও, মির্চি একটু হিপ হপ টাইপ কালচার ক্যারি করে, এরকম প্রত্যেকটা প্রোফাইল আছে। ঠিক ব্যালেন্স করে চলে। রবীন্দ্রসঙ্গীতও চালায়, আবার হিন্দি পেপি নাম্বারসও চালায়, টাইম ডিফারেন্ট তাদের। অর্থাৎ কোন সময় ওই পার্টিকুলার রেডিও স্টেশনটার কারা কারা শ্রোতা, এটা র্যাম রিপোর্ট ঘাঁটলে বুঝতে পারা যায়। ফার্স্ট এবারে জানতে হবে যে আমি ওই র্যাম রিপোর্ট, অর্থাৎ বাকি 5টা চ্যানেল, তাদের মধ্যে কেউ 1 নম্বরে রয়েছে, কেউ 2 নম্বরে রয়েছে, কেউ 3 নম্বরে রয়েছে। আমার চ্যানেল হয়তো 4 নম্বরে। আমি তো চেষ্টা করবোই আমার চ্যানেলকে 1 নম্বরে তুলতে, সব সময় সবাইকে চেষ্টা করে। তাহলে 1 নম্বরে উঠতে গেলে আমি কি করতে পারি? আমার চ্যানেলে ওই পার্টিকুলার টাইমে কতজন শ্রোতা আছে অ্যাপ্রক্সিমেট, কত পার্সেন্ট লিসনার, কত পার্সেন্ট মানে যদি 15টা চ্যানেল মিলিয়ে 100 জন শ্রোতা থাকে,
সে 100 জনের মধ্যে কজন আমার চ্যানেলটা শুনছে? ওই দিন পর্যন্ত, অর্থাৎ আমার প্রোগ্রামটা শুরু হওয়ার আগে পর্যন্ত যাদেরকে আমি ভরসা করতে পারি এরকম অডিয়েন্স কারা, কতজনের পরের প্রশ্ন তারা কারা? তারা অতি শিক্ষিত মানুষ, নাকি শিক্ষাগত যোগ্যতা প্রায় নেই বললেই চলে, পানের দোকানে চলছে, বস্তিতে চলছে, জরির কারখানায় চলছে, জরি লাগাতে লাগাতে গান শুনতে শুনতে জরি লাগাচ্ছে তারা, নাকি যারা গাড়ি ড্রাইভ করে ওই সময় কোথাও যাচ্ছে, শিক্ষিত মানুষ এবং সচ্ছল মানুষ তারা? এগুলো সব র্যাম রিপোর্ট সার্চ করলে পাওয়া যায়। এজ গ্রুপ, এডুকেশনাল গ্রুপ অ্যান্ড এরিয়া। অ্যাকচুয়ালি কি হয়, বিষয়টা হচ্ছে একটা হচ্ছে একদম পার্সোনালি সার্ভে হয়, মাঝে মাঝে বিভিন্ন ইভেন্ট থাকে, দেখবে পথ চলতে যাচ্ছে যখন একটা সেকেন্ড দাঁড়াবেন, 2 মিনিট সময় হবে, আপনি রেডিও শোনেন, কোন রেডিও শোনেন, কোন ধরনের গান শুনতে ভালোবাসেন, আপনি কি গানের অনুষ্ঠানই শোনেন নাকি নাটক শোনেন, আপনি গল্পপাঠ শোনেন নাকি নাটক শুনতে ভালোবাসেন, কোনটা ভালো লাগে, কেন গল্পপাঠ শুনতে ভালো লাগে, এই প্রশ্নগুলো করে যায়। এইগুলো কিন্তু জমা পড়ে, এটা বিভিন্ন এজেন্সির মাধ্যমে করানো হয়। প্যারালালি প্রত্যেকটা অঞ্চলে যেরকম টিআরপি রেটিং এর জন্য মিটার বসানো থাকে, এই মিটার ক্যাচ করে যে প্রত্যেক ঘন্টার প্রথম 15 মিনিট কোন চ্যানেল তাতে কে বসে আছে, কতজন বসে আছে। এই মিটারটা লাগানো হয় হচ্ছে যারা আমাদের যারা সার্ভিস প্রোভাইডার, যারা কেবল সার্ভিস দেয় আমাদেরকে, তাদের সঙ্গে টাই আপ করে মিটার বসানো হয়। ক্যামেরা থাকে না, আবার থাকেও। ক্যামেরা ওখানে থাকে না, রাস্তায় ক্ষেত্রে ক্যামেরা থাকে কোনো কোনো জায়গায়, কোনো কোনো জোনে বসানো থাকে ক্যামেরা। যদি একটা ঘরে রেডিও চলছে, তাতে তো মাও আছে, বাবাও আছে, বাচ্চাও শুনছে, দাদুটাও আছে, তাহলে সার্ভেতে পাওয়া যায়, ওটা পার্সোনাল সার্ভে। এই সবকিছু মিলিয়ে একটা রিপোর্ট তৈরি হয়, প্রত্যেক সপ্তাহে রিপোর্টটা আসে শুক্রবার। এবং তার এআইআর এর নিজস্ব আছে, তাছাড়া তাদের সার্ভে করার খুব দরকার এই কারণে করে না, এআইআর এর মূল নীতিটাই হচ্ছে পাবলিক সার্ভিস দেওয়া, অর্থাৎ আমার প্রোগ্রামটা হচ্ছে মাঝে মাঝে ফিডার, বেসিক্যালি নিউজ, কোথাও কখনো ঝড় উঠলে তার তীব্রতা কোথায় বেশি থাকবে আগাম জানিয়ে দেওয়া, যাতে মৎস্যজীবীরা গিয়ে মানে সমুদ্রে বা নদীতে নেমে না যায় মাছ ধরার জন্য। এগুলো তাদের মূল মানে ক্রাইটেরিয়া, তারা কিন্তু ওখান থেকে প্রফিট করার জন্য করেন না, পুরো ভর্তুকিতে চলে। প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। সার্ভে তাদের নিজেদেরই তো একটা সেটআপ রয়েছে, তারা তাদের চিঠি যখন আসে, একটা প্রোগ্রামের চিঠি, ধরা যাক একটা প্রাত্যহিকী বলে একটি প্রোগ্রাম, আজকে আমারও ছোটবেলা থেকে আমি শুনে আসছি প্রোগ্রামটা, এখন নিজে কখনো সখনো করি তাতে একটাই। তো প্রাত্যহিকীতে চিঠি আসে মোটামুটি 550-600 প্রত্যেক মাসে, আগে এটা আসতো আরো বেশি। তো এই যে কতটা কমছে তারা তো নিজেরাই বুঝতে পারেন। মেল অপশন বাড়িয়ে দেওয়ার পর একটু বাড়লো কিনা, অর্থাৎ যারা কলম চালিয়ে লিখতেন তাদের জেনারেশন লেখাটা বন্ধ করে দিয়েছেন বা লিখতে পারছেন না, সেই কারণে কমে গেছিল কিনা। মেল আসার পরে মেল অ্যাক্সেসটা বাড়িয়ে দেওয়ার কারণে যখন সেখানে কিছু চিঠি বাড়ছে, তখন তারা বুঝতে পারছেন যে হ্যাঁ এই অপশনটা বাড়ালে আরো কিছু দর্শকতা পাবো আমরা। এই ক্লাসটা মেলে হ্যাবিচুয়েটেড, তারা হাতে লিখতে অভ্যস্ত নয়, এইভাবে সার্ভে তারা করে। কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে র্যাম রিপোর্ট তারা প্রত্যেকে র্যাম যে সংস্থারই তার সঙ্গে তারা চুক্তিবদ্ধ এবং তারা রিপোর্টটা পান এবং সেটা নিয়ে রীতিমতন রিসার্চ করার টিম আছে। এই টিমটা যখন রিসার্চ গুলো নিয়ে বসছে, আর 5টা চ্যানেল, তাদের মধ্যে কোনো কোনো চ্যানেলের প্রোফাইলের সঙ্গে তার চ্যানেলের প্রোফাইলও মিলে যাচ্ছে, অর্থাৎ যদি এমন হয় যে কোনো একটি চ্যানেলের প্রোফাইলে রয়েছে যে 45 বছর থেকে 60 বছরের শ্রোতারা এই সময়টায় অনুষ্ঠান শুনছে, যারা এডুকেটেড, দেখা যাচ্ছে সেম ক্যাটাগরি আর একটা সেশন শুনছে, তাহলে আমার তাদেরকে টানার কিন্তু চেষ্টা করতে পারবো। অর্থাৎ ওই সময় ওই মানুষেরা অ্যাভেলেবেল শোনার জন্য রেডি।
মানে তুমি যে প্রোফাইল হোল্ড করো আর ও যে প্রোফাইল, দুজনেই সেম। তুমি এক্স চ্যানেল শুনছো, ও ওয়াই চ্যানেল শুনছে। এক্স যখন একটি কোনো প্রোগ্রাম ইন্ট্রোডিউস করতে যাচ্ছে ওই পার্টিকুলার টাইমে, তখন তোমাকে এমনিই পাবে, কারণ তুমি ওই চ্যানেলের লিসনার, বাধা লিসনার। ওকে জানার চেষ্টা করবে, তবেও 1 নম্বরে পৌঁছানোর চেষ্টা করতে পারে। কেমন? এবারে ওকে জানতে গেলে ও যে চ্যানেলে রয়েছে সেই চ্যানেলে কি প্রোগ্রাম হয়, তার ইনশো ফিচার্স কি, যেটা আমার ওখানে প্রোগ্রামে ছিল না আগের প্রোগ্রামটায়। তাহলে আমি পরের প্রোগ্রামটায় সেটা কি অ্যাড করতে পারি? সেই ইনশো ফিচার যদি আমি অ্যাড করে দিই, দিয়ে আমি দেখি, তখন দেখা হয় যে প্রথম 3টে সপ্তাহ তার টেন্ডেন্সি কি, প্রোগ্রামটা র্যাঙ্ক কি সেম আছে আগের মতো, একটু কমেছে নতুন প্রোগ্রাম বলে, নাকি একটু বেড়েছে? তাহলে যেই মুহূর্তে দেখা যাবে বেড়েছে, তখন দেখতে হবে ওই ওয়াই চ্যানেল, সেই চ্যানেলের লিসনারশিপটা কমেছে কিনা, অর্থাৎ অ্যাচিভ করতে পারলাম কিনা, ওদেরকে ছিনিয়ে আনতে পারলাম কিনা। খুব যান্ত্রিক বিষয়গুলো বলছি, ভালো লাগছে না বিরক্ত লাগছে? জোর করে না বলো। এগুলো না জানলে তো আমরা যদি যারা যাবো আছেন সেখানে, তারা তাহলে সেই চ্যানেলে, যে চ্যানেলের কাজ করে সেই চ্যানেলে তারা কভার করবে। বেশ, না কিন্তু কোথাও বিরক্তিকর লাগলে একটু বলো। অবশ্যই বলবে। সেটা হচ্ছে এইটা হওয়ার পরে একটা প্রোগ্রামের প্ল্যানিং শুরু হয়। ওই সময় আমি কোন প্রোগ্রাম দিতাম আগে, আর অন্যরা কি প্রোগ্রাম দিচ্ছে, এবং তাকে বেস করে আমি নতুন করে কি প্রোগ্রাম সাজাতে পারি। এবার একটা প্রোগ্রাম সাজানো, এই প্রোগ্রামটা সাজানোর পরে কাজ হচ্ছে প্রোগ্রামটার অ্যাপ্রক্সিমেট বাজেট কত, আমি কাকে কাকে নিয়ে প্রোগ্রাম করছি, একজন আরজি, তার স্যালারি বা তার পার প্রোগ্রাম পেমেন্ট কত, নাম্বার 1। নাম্বার 2, আমি যে অংশটুকু, যে সময়টুকু আমি নিচ্ছি, সেই সময়ের যে আমাকে টাকাটা, চার্জটা দিতে হয় সরকারকে, সেটা কত। এভাবে প্রত্যেকটা খরচ ধরে, যদি কোনো গেস্ট আনার বিষয় থাকে, সেই গেস্টের জন্য পেমেন্ট আমরা কত, ম্যাক্সিমাম মিনিমাম কত দিতে হবে, তাকে আনা নেওয়ার খরচ, তার রিফ্রেশমেন্টের জন্য খরচ কি, এই সব করে বাজেট হয়। বাজেট হওয়ার পর এবার সেইটাকে প্লেস করা হয় মার্কেটিং এন্ড পাবলিসিটি টিমের কাছে, যে আমরা এরকম একটা প্রোগ্রাম প্রেজেন্ট করতে চলেছি, এই প্রোগ্রামটা কতটা ভায়াবল আমাদেরকে দেখে যান। তার সেই টিম কি করছে, তারা তাদের নির্দিষ্ট ক্লায়েন্টেল রয়েছে, যাদেরকে নিয়ে তারা এতগুলো বছর চলছে। কোনো কোনো সংস্থা তারা প্রত্যেকবার সেখানে বিজ্ঞাপন দেন। কেউ বলছেন আমি বিজ্ঞাপন দিতে ইচ্ছুক, কিন্তু এই ধরনের কোনো প্রোগ্রাম থাকলে দেব। এই ক্যাটাগরিটাকে সার্ভ করার জন্য কি কি ইনশো ফিচার রয়েছে, সেগুলোর কোনটা কোনটা সেল করতে পারে। অর্থাৎ ধরা যাক ফেভার অ্যান্ড ক্যাসেল কোম্পানি, হয়তো সেই চ্যানেলকে বিজ্ঞাপন দেয়, আর ওই ইনশো ফিচারের মধ্যে একটা কোনো জায়গা রয়েছে যেখানে ছবি আঁকার একটা অপশন আছে। এই ছবি আঁকার অপশন যে অংশটাতে রয়েছে, সেখানে অ্যানাউন্স করা হবে যে সব থেকে ভালো ছবি আঁকবে, এবং সেই রেডিও স্টেশনের ওয়েবসাইটে সেই ছবিটাকে আপলোড করা হবে। এই কম্পিটিশনে অনেকে নাম দিচ্ছে, ওইটা প্রেজেন্টেড বাই ফেভার অ্যান্ড ক্যাসেল। কেমন? আবার হয়তো সকালবেলার প্রোগ্রাম, আমুল দুধ কোম্পানি সার্ভ করে, তাদেরকে বিজ্ঞাপন দেয়, একদম সকালবেলার ফার্স্ট যে মানে অংশটা, সেটা আমুল দুধ নিয়ে নিল, এইখানে আমুল দুধের বিজ্ঞাপন। অর্থাৎ তার যে ক্রেতা, সেই ক্রেতা একই সঙ্গে আমার স্টেশনের এই সময়ের শ্রোতা কি, যদি হয় তাহলে সেই জায়গাটা বিক্রি হচ্ছে। এই বিক্রি হয়ে যাওয়ার পর যখন খরচটুকু উঠে গেল, তখন একটা প্রোগ্রাম সাজানো শুরু হলো। এর মাঝে একটা ডামি প্রোগ্রাম রেডি হলো, যে ডামি প্রোগ্রামের মধ্যে এক্সিস্টিং যে বিজ্ঞাপনদাতা, তাদের এই বিজ্ঞাপনগুলোকে ব্যবহার করে একটা প্যাকেজ করে তাদেরকে গিফট করা হলো, যে আপনারা শুনে দেবেন, এই জায়গায় আপনাদের বিজ্ঞাপন চলবে, আপনারা খুশি?
তারা যখন ওকে করলেন তখন আলটিমেটলি সেই প্রোগ্রামটা শুরু হলো। এবং এই প্রোগ্রামটা শুরু হওয়ার পরে পরের 3টে মাস মোটামুটি ওই সন্তানকে বড় করে হাঁটতে শেখানোর মতন ছেড়ে দেওয়া হয়, তার দিকে দেখা হয় যে সে প্রোগ্রামটা ঠিক রাস্তায় হাঁটছে কি হাঁটছে না, তার কোনো চেঞ্জেস প্রয়োজন কিনা, করতে করতে তার প্রোগ্রাম তৈরি হবে। ঠিক আছে, এইভাবে এখানে একজন আরজের ভূমিকা। এই যে প্রোগ্রাম আমরা যদি দেখি, যখন আমরা ট্রেনে করে কোথাও যাই, স্টেশনে যখন সকালবেলা চাওয়ালা আসে, কেউ খেয়াল করে দেখেছে তারা চা বিক্রি করার সময় কোন কুচে চা বিক্রি করেন? বলতে পারবে কেউ? বলুন। চাওয়ালা সকাল থেকে রাত বিক্রি করে চা, কিন্তু সকালবেলা যখন চা বিক্রি করতে আসে তারা একটা নির্দিষ্ট পিচে বা নির্দিষ্ট স্কেলে চা বিক্রি করে। লো পিচ, চায়ে চা, চা নেবেন, চা। এই যে তার কারণ, আমরা ঘুম থেকে উঠে কেউ উচ্চকিত স্বরে কথা বলতে বা শুনতে ভালোবাসি, এটা আমাদের সাইকোলজি স্বভাব। মূলত সকালবেলায় কোনো উচ্চকিত গান ব্যবহার করা যায় না। একই রকম ভাবে সকালবেলায় নির্দিষ্ট কিছু রাগ, সেই রাগের মিউজিক গুলোকেই ব্যবহার করা হয়, তার বাইরে নয়, যেগুলো সকালের মুড ক্যারি করে। কারণ প্রত্যেকটা গানের ক্ষেত্রে, ক্লাসিক্যালের ক্ষেত্রে ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট বা ভোকাল হয়, তার জন্য আমরা জানি যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট প্রহরের রাগ আছে। তো প্রহর জানার সবার পক্ষে দরকার নেই, কিন্তু নির্দিষ্ট কিছু রাগের নাম খুব সহজ, ভৈরব, ভৈরবী, যেটা সকালের রাগ। তো এরকম বিভিন্ন সময়ের যে রাগগুলো, সেগুলো জানা দরকার, যে রাগকে আমি ফিলার হিসেবে ব্যবহার করব। এবং সেই রাগের যে স্কেল, ঠিক যেভাবে গানের সময় যে যে স্কেলে গান গায়, সেই স্কেলে যখন সাপাটা ধরে রাখে, যে গান গাইতে তার সুবিধা হয়, সেরকম ভাবে যারা মানে আরজে যারা, তাদেরকেও কিন্তু এই স্কেলটাকে বজায় রাখতে হয়। আমি ভৈরবী রাগ চালিয়ে রেখে দিয়েছি, বা নাট ভৈরব চালিয়েছি আমার প্রোগ্রামে ফিলার হিসেবে, আর আমি শুরু করলাম, হ্যাঁ বলুন কেমন আছেন, তাহলে কিন্তু এই স্কেলটা ম্যাচ করলো না। আমাকে ওই স্কেলটাকে নিয়ে কথা বলতে হবে, ওটা কোথাও আমাকে গাইড করবে, আমারও গাইডলাইন। ঠিক আছে। আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের কাজের ব্যস্ততা বাড়ে, তখন মানুষ বেশি লম্বা কোনো অনুষ্ঠান শুনতে পারে না। আমি একটা কোনো বিষয় নিয়ে আধ ঘন্টা ধরে ঢুকে যাচ্ছি, যেটা এখন করছি তার বেশি সময়, এটা মানুষ সহ্য করবে না। তখন ছোট ছোট সেক্টরে ভাগ করতে হয়, 15 মিনিট, 10 মিনিট, ছোট ছোট চান। তার কারণ ব্যস্ততার মাঝে আমি 10 মিনিট বসতে পারলাম, একটু চালিয়ে শুনে নিলাম, আবার উঠে গেলাম, কিন্তু কিছু অসম্পূর্ণ রেখে উঠলাম। অর্থাৎ আমাদের হিউম্যান সাইকোলজিটাকে বুঝতে হবে, সাইকোলজিস্ট নাই বা হবে। এবার তারপরের বিষয়, যেটা প্রথমে বলছিলাম, অবজারভেশন। একটা প্রোগ্রামের মধ্যে আমি যা দেব, অনেকেই সেই বিষয় নিয়ে প্রোগ্রাম করছে, সেখানে আমার বিশেষত্ব কি থাকবে? বিশেষত্ব সেটাই যেটা আর 5 জন দেখেনি, আমি দেখে ফেলেছি, এবং সেটাই হবে আমার স্টোরি লাইন। ঠিক আছে। কারণ কোনো বক্তব্য, কোনো প্রশ্ন একটু শুনিয়ে আগে, তারপরে আবার বাকি কথা বলবো। প্রশ্ন কোনো? কোনো জিজ্ঞাসা, এমনি কিছু, মানে এর বাইরে কোনো কিছু জিজ্ঞাসা যেটা জানতে চাও? আচ্ছা, এবার ধরা যাক
ইন্টারভিউয়ের ক্ষেত্রে সকালবেলায় কোনো একজন গেস্টের ইন্টারভিউ, তার কন্টেন্ট কি হতে পারে? সকালবেলা মর্নিং ব্রেকফাস্ট শো, তাতে একটা সেকশন রয়েছে যেখানে তার নাম মুখোমুখি বা কথোপকথন বা আলাপচারিতা, সেখানে একজন গেস্ট আসেন। সেই গেস্টকে তুমি কি প্রশ্ন করতে পারো, কি ধরনের প্রশ্ন করতে পারো? সকালবেলা আপনি কিভাবে আপনি সকালে শুরু করেন? বেশ হলো। আর সেটা একদিন তুমি জিজ্ঞাসা করবে বা তার একটা ধরন হলো। আর প্রতিদিনের গেস্ট মানে বিভিন্ন কিছুই থাকবে সেখানে, মিক্স ব্যাগ। বেশ। আর একদম, হ্যাঁ বলো। বেশ, বলো। হ্যাঁ, গান যদি তিনি না জানেন, তিনি গায়ক নন ধরে নাও বা গায়িকা নন। হ্যাঁ, না তা নয়, অবশ্যই নয়। যেরকম উদাহরণ প্রসঙ্গ বলতে হতে পারে। আর বেশ। আর প্রথমে স্যার তার ইমোশনটা মানে স্কুল জীবন আমাদের তো শুরুই হয় মানে ছোটবেলা দিয়ে শুরু হচ্ছে স্কুল জীবন। সকাল মানে তো স্কুলটা আসলে সেই ছেলেবেলা যেটা ছেলেবেলায় পৌঁছে যাওয়া, স্কুল জীবনটা দিয়ে শুরু করা, তারপর আস্তে আস্তে বেশ, ধরা যাক এই একই গেস্ট একই গেস্ট সেদিন সকালে যিনি গেস্ট বলে গেস্ট করছো তোমরা প্রত্যেকে বলার সময়, সেই একই গেস্ট এসেছেন রাত্রিবেলা 10টার সময় ইন্টারভিউ দিতে, তাকে কি প্রশ্ন করবে? আর মানে সকালে তিনি এসেছিলেন, রাত্রে আবার তিনি এসেছেন এমন নয়। সেই গেস্ট যাকে তুমি সকালবেলায় এনেছিলে তিনি হয়তো সকালে আসেন, তিনি রাত্রিবেলায় এসেছেন। আর আচ্ছা, বেশ। এমন কোনো গান যে গানটা তার রাতকে প্রভাবিত করে এবং তাকে পুরোনো দিনে ফিরে যেতে সাহায্য করে। বা রবিবারের বিকেলটা কিভাবে কাটান? ছুটির দিনের বিকেল পরের দিন কি করবে সেই প্ল্যানিংটা করে কি রাত্রে সেটা শুনে সেটা হলো তারা বলতে ইন্টারেস্ট দেখাবে, যদি করেও থাকেন তারা পাবলিকলি ডিসকাস করতে চায় না। মানে তিনি আগামী দিন কোথায় যাবেন, কি করবেন বা কি বিষয়ে কথা বলবেন, কোথায় কি মিটিং আছে সেটা আপনি ভাবুন। ডাইরেক্ট কোশ্চেন তোমার কাছে কিছু করা যে অনেকে এই টাইমে আড্ডা দেন বাইরে দিয়ে চায়, মানে আপনার আপনি করবেন বা আপনি কখনো এই সময় আড্ডা দিয়েছেন বা এইরকম টাইপের কোশ্চেন ডাইরেক্ট তোমার কাছে দেওয়া যায়। যদি এরকম কোনো না হয় বা চা খাওয়ার কোনো সময় হয় না, বলবেন রাত 3টের সময় উঠে অনেকে চা খায়।
বেশ বা অন্যান্য বিভিন্ন এই সময়টাতে কি করে কোনো রিসেন্ট ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ারের উপর বেস করে অনেক কোশ্চেন করে কোন সময় পাবলিক কোন সময় মানে কোনো ইনফরমেটিভ কোশ্চেন যেটা পাবলিকেরও ইনফরমেশন সে জানতে পারবে সেরকম বেস করে কোশ্চেন করে কোন সময় মানে এটা কি সকালের ইন্টারভিউতে না রাত্রে? সকালের ইন্টারভিউ দিলে সবথেকে ভালো হয় কারণ সেই সময় রোগীরা সচেতন থাকে বলো রাতে মানে সকালের দিকে এটা বেশি ভালো বেশ আর সারাদিন কাজ করার পর বাড়িতে গিয়ে ফ্যামিলির সাথে কিভাবে কাটাবো সময় কাটানো। যদি তিনি কোনো আইডল হয়ে থাকে আগে তো অবসরে কেন নিয়ে আসছো মানে খাবার পর আইডল হতে পারি না যে একই মানুষ কোনো পার্সেন্ট মানুষের যদি আইডল হয়ে থাকে তাহলে রাতের বেলা হলেও ঠিক শুনবে এই মানুষটার কথা অ্যাকচুয়ালি সকালবেলার ইন্টারভিউগুলোতে আমরা কোনো সময়তেই কোনো রকম দ্বন্দ্ব লড়াই পলিটিক্যাল ইস্যুস তাই নিয়ে তার বক্তব্য তার কোনো ভুল ভ্রান্তি তার কোনো দোষ এগুলো খোঁজার জন্য কখনো প্রোগ্রামে বসি না কারণ সকালবেলা মানুষ কোনো লড়াই পছন্দ করে না রাতে পছন্দ করেন এমনটা নয় আসলে মানুষ সারাদিনের লড়াইটা সেরে এসেও ওই একটা ওই মোড়ে থাকে ফলে রাত্রিবেলায় এই ইস্যুগুলো আসতে পারে সকালবেলাতে এই ইস্যুগুলো জেনারেলি আসে না যেটা যেমন কোনো মানে বড় ইস্যু হয়ে যায় কোনো ঘটনা ঘটে যাকে নিয়ে আনা হচ্ছে আবার ধরা যাক কোনো একটা ঘটনার প্রেক্ষিতেই কোনো গেস্টকে আনা হচ্ছে কোনো একটি ঘটনা যা ধরা যাক বহুদিন আগে আশুতোষ কলেজের পোশাক নিয়ে একটা বিতর্ক হয়েছিল তখন তোমরা একটু শুভঙ্কর চক্রবর্তী সেই প্রশ্ন তুলেছিলেন এবং সেই নিয়ে তোলপাড় হয়েছিল তো তখন সকাল থেকে রাত এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল যখন 2011 নন্দীগ্রাম হলো তখন সকাল থেকে রাত নন্দীগ্রাম নিয়ে আলোচনা হচ্ছে তার জন্য কোনো সময় ছিল না পার্থক্য ডিফারেন্সিয়েট করা হয় তখন তাই জগৎ ইস্যু কিন্তু তার বিভিন্ন মোড়ক ছিল কোনো গেস্টকে প্রশ্ন করলে অনেক সময় দেখা যায় গেস্টরা অ্যান্সার দিতে চান না অ্যাভয়েড করে এড়িয়ে যান প্রশ্নটা কিন্তু তোমাকে তো সেই উত্তরটা বের করতেই হবে কি করে করতে পারবে নেগেটিভ টাইপসের কোশ্চেনটা করে হতে পারে নেগেটিভ টাইপের প্রশ্ন না মানে যেহেতু উনি ডাইরেক্ট উত্তর দিতে চাইছেন না ইনডাইরেক্টলি মানে কি হতো যদি কোনো উনি বেসিক্যালি উনি আইসক্রিম খেতে ভালোবাসেন না তাহলে আপনি কি আইসক্রিম খেতে যাবেন তখন উনি হ্যাঁ কি না বলে দেবেন সেক্ষেত্রে অনেকটা বোঝা যাবে এবার না বিষয়টা হয়তো আইসক্রিম খাওয়ার মতন ক্যাজুয়াল ইস্যু না একটা অন্য বড় ইস্যু যে ইস্যুটা নিয়ে মুখ করতে চাইছেন না কিন্তু মুখ খোলাতে হবে বেশি বড় ইস্যুটার মধ্যে থেকে আমরা ছোট্ট ঘটনাকে উল্লেখ করে এবং ইনডাইরেক্ট ওয়েতে মানে ধীরে ধীরে সেই বিষয়ে আসে ওটা রিলেটেড আরো প্রশ্ন করে সেটা জানার চেষ্টা হতে পারে আমাদের ইন্টারভিউ যে নিচ্ছে তার সাথে প্রশ্নটাকে কমফোর্টেবল করার জন্য কিছু সফট ওনার মনের মতো কিছু প্রশ্ন করে বা ওনার সাথে বন্ধুত্ব সুলভ ব্যবহার করে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে কোনো মানুষ রেগে গেলে মুখ খোলেন কোনো মানুষ খুশি হলে মুখ খোলেন বিশ্বাস করতে শুরু করে মানুষটাকে বুঝতে পারে তার সঙ্গে কথা বলে ঠিক যেভাবে মঞ্চে উঠে মাইক্রোফোনের সঙ্গে কথা বলতে হয় মাইক্রোফোনটা কোন ডিরেকশনে ভালো সাউন্ডটা ডেলিভার করছে বোঝার জন্য ঠিক সেরকম ভাবে ইন্টারভিউতে একজন গেস্টকে পড়তে হয় তিনি কি ভালোবাসেন নিজের সম্পর্কে প্রশস্তি শুনতে আপনি অসাধারণ আপনি এটা এই দিন এই অনুষ্ঠানটায় অসাধারণ গান গেয়েছেন এটা শুনলে খুশি হন হয়তো সেই অনুষ্ঠানে তিনি ভালো গান করেননি কিন্তু তিনি যখন বললে অসাধারণ গান গিয়েছিলেন তিনি খুব খুশি হলেন আবার তিনি খুব বিরক্ত হলেন ভুরুটা করেন কিছু বললেন না এড়িয়ে গেলেন অর্থাৎ তিনি এই অকারণ প্রশস্তিটা পছন্দ করছেন না তুমি অ্যাসিড টেস্ট করছো তার কাছে পরবর্তী প্রশ্নটা শোনার জন্য এটা একটা অবস্থা তৃতীয়ত ধরে নাও একটা প্রোগ্রাম সকালবেলার প্রোগ্রাম সবাই গান নিয়ে অনুষ্ঠান করে এখন রেডিও টেলিভিশন গায়িকা বা গায়ক তারা আসে
মানসিকতা আলাদা হতে পারে। অনেক প্রোগ্রাম তোমরা নিজেরা ছোটবেলা থেকে শুনছো বা দেখছো, অনেক প্রোগ্রাম সকালবেলায় টেলিভিশন এবং রেডিওতে হয় যেগুলো গান কেন্দ্রিক। কারণ সকালবেলায় গান শুনতে মানুষ ভালোবাসে, সেটা লাইভ হোক অথবা রেকর্ডেড। সে কারণে গান কেন্দ্রিক প্রচুর প্রোগ্রাম সকালবেলায় রেডিও এবং টেলিভিশনে চলে। সকালের কথা বলছি। আলাদা কি করে করতে পারে? অনেকগুলো প্রোগ্রাম তো এখন হচ্ছে, একই রকমের প্রোগ্রাম। এগুলো হয়, সেটা হয়। আর কি হতে পারে? হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু সেক্ষেত্রে নির্দিষ্ট বা কিছু গানের বাইরে তুমি গান তো আর পাচ্ছ না, কারণ হচ্ছে সেই হোমওয়ার্ক করে তুমি নিয়ে আসছো। তুমি ধরো 10টা গান নিয়ে এসেছো, সেই 10টার বাইরে 11তম গানটা তুমি কি বলবে? কি হতে পারে? হতে পারে। কোনটাই যে কথা বলছো কেউই কিন্তু ভুল বলনি, আমি বলছি একদম আলাদা কি হতে পারে। হ্যাঁ, যদি সে গানগুলো ভালো না হয়, আমরা কোনো একজন সম্পর্কে যখন জানি সে খুব ভালো গান গায় বা সে খুব ভালো আবৃত্তি করে বা সে খুব ভালো অভিনয় করে, হতে পারে খুব অবশ্যই জনপ্রিয়, অবশ্যই। এটা খারাপ না, কারণ একটা গান এটাও ভালো অন্য রকমের। মানে একটা গান খুব আনন্দের গান কিন্তু তোমার কাছে কোনো দুঃখের স্মৃতি নিয়ে আসে, আবার কোনো একটা দুঃখের গান তোমার কাছে খুব আনন্দের স্মৃতি নিয়ে আসে, খুব সুখানুভূতি নিয়ে আসে। তার কারণ কোনো একটা ঘটনা ঘটেছিল সেই গানটার বা মানে শোনা অবস্থায়, যে ঘটনা তুমি কখনো ভুলতে পারবে না। কি সম্ভব? তার কারণটা হচ্ছে যে সমস্ত ফোনিক প্রোগ্রাম অলরেডি চালু রয়েছে সেখানে মানুষ ফোন করছে, তো নির্দিষ্ট কিছু মানুষ আছে, কিছু শ্রোতা বা দর্শক আছে যারা ওই সময়টায় শোনেন। সবাই যে সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যস্ত হয়ে যাচ্ছে এমন নয়, যেমন কোনো কোনো মানুষ বেলা দিতে ব্যস্ত নয়, সকালবেলাটা ফ্রি থাকে, ওই সময় তিনি খাবার কেউ কোনো কথা বলতে চান না, শুধু শুনতে চান, তিনি শুধু শ্রোতা বা শুনেই থাকেন। এগুলো একটা অপশন, এগুলো একই প্রোগ্রামের মধ্যে হতে পারে, একটা প্রোগ্রামের নিজস্ব ধরন হতে পারে। যে কোনো একটা প্রোগ্রাম হয়তো কোনো প্রত্যেকদিন ডেডিকেট করার জন্যই প্রোগ্রাম, বা কারোর জন্মদিনের আগে হতো দূরদর্শনে জন্মদিন বা হ্যাঁ বা বিবাহ বার্ষিকী, সেটাকে উইশ করার জন্য তারা ছবি দিতে গেল, কোনো গান তারা উইশ করে এই গানটা তারা রিকোয়েস্ট করতে, সেটা চালানো সেটা হতেই পারে না হওয়ার কোনো কারণ। আবার ধরা যায় ট্যালেন্ট ডিবেট প্রোগ্রাম, তার তো শ্রোতা বদলে গেল, তাদেরকে কি ধরনের প্রোগ্রাম দেওয়া যেতে পারে? বেলা 11টা যে কোনো বিষয় হতে পারে, বেলা 11টা থেকে 2টো এই সময়টায় অনুষ্ঠানটা হবে।
মানুষের মস্তিষ্ক থেকে সচল থাকে না ওই সময় তো সবাই কিছু না কিছু কাজ করে মানুষের প্রচুর কাজ করে বাড়িও যাত্রা হয় বাড়ির কাজ করে সেই সময়টাতে মানুষ সচল রাখার জন্য যে সমস্ত শরীর আমরা করতে পারি যেরকম উদাহরণ বা বাড়ির মা আপনাদের কোনো আপনার রূপচর্চার কোনো প্রোগ্রাম যে স্যার কোনো শর্ট স্টোরি কি দেওয়া যেতে পারে হতে পারে। ওই সময়টাতে তো বেশিরভাগ অফিস বা কাজের সাথে ছুটি আছে বেশিরভাগ স্টুডেন্ট যারা আমার কলেজ বিভিন্ন জায়গায় মানে থাকে তো শনিবার সেই সময় তো শনিবার বাড়ির যারা কি তারা বেশিরভাগ এই জিনিসটা শোনে সেই রিলেটেড রান্না করতে করতে কিছু গান হতে পারে বা কিছু স্টোরি হতে পারে এইরকম গান হতে পারে মানে কেউ বেশ, তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে নারীদেরকে নিয়ে নারীদের কোনো হেলথ সমস্যা স্যার হিউম্যান ইন্টারেস্ট স্টোরি হ্যাঁ অবশ্যই স্টোরি যেতে পারে কোনো অসুবিধা নেই। হতে পারে, ভুল নয়। বা একটা কাউন্সিলিং প্রোগ্রাম করা যেতে পারে কারণ ম্যাক্সিমাম বাচ্চাদের নিয়ে মারা যখন ঘরে আসে বাচ্চাদের কিভাবে সামলাবে সে নিয়ে হিমশিম খায় তো কোনো চাইল্ড সাইকোলজিস্ট বা মাদারদের কাউন্সিলিং করে এমনি কোনো কাউন্সিলরকে এনে সে অনুষ্ঠান করা যেতে পারে যাতে মাদের একটু হেল্প হয় বেশ, আর আর কিছু না হলে ঘটি বাগান নিয়ে লড়িয়ে দেওয়া যেত সবাই উত্তেজিত জনতা হয়ে যাবে না এরকম কিন্তু অনেক ঝুঁকি আছে, ঘটি বাঙাল যেরকম সেরকম ইস্ট বেঙ্গল আছে যেরকম এরকম ঝুঁকি যদি দেখা যায়, উত্তম সুচিত্রার মতন ঝুঁকি আছে, সব ঝুঁকি বিভিন্ন ক্ষেত্রে, তো ঝুঁকি নিয়ে লড়াই করানো যায়, অসুবিধা নেই কিছু। আর কি হতে পারে? কলারদেরকে লাইফের কোন এক্সপেরিয়েন্স শেয়ার করেন? যে গল্পগুলো তারা শেয়ার করতে পারেন না সেটা রাত্রিবেলায় করবেন, দিনের বেলায় সবাইকে শোনানোর জন্য কখনো বলবেন না। মানে শেয়ার করতে পারেন না মানে পারেন না, ওটা দিনে কখনো বলবেন না। স্টোরি টেলিং হতে পারে, হ্যাঁ হতে পারে। অর্থাৎ এই সময়টায় যেহেতু যারা কলেজ গোয়ার বা যারা অফিসে কাজ করছেন তারা সবাই কাজে ব্যস্ত, তারা কিন্তু কেউ লিসনার হিসেবে নেই। এই সময় তারাই রয়েছেন যারা বৃদ্ধ বৃদ্ধা, এই সময় তারাই রয়েছেন যারা রান্না করছেন বাড়িতে, সেটা গৃহিণী হতে পারেন বা বাড়ির মেড সার্ভেন্ট হতে পারেন, তারা রয়েছেন। যারা গাড়ি চালাচ্ছেন ড্রাইভার, তারা তাদের মতন করে প্রোগ্রাম ভাবতে হবে এই সময়ের জন্য। এটা কমন, এর বাইরেও কি নেই। কোনো কোনো চ্যানেলের কোনো কোনো প্রোগ্রাম এতটাই জনপ্রিয় হয়ে যায় যে সেই প্রোগ্রামটার মাঝখানে কোনো কোনো অফিসের বসেরা ওই সময় মিটিং রাখেন না, ওই সময় শুনে নিয়ে বেরিয়ে আসেন মিটিং, আবার বন্দি করে, তো ওই সময়টা প্রোগ্রামটা শোনেন। এটা হয় কোনো কোনো প্রোগ্রামের ক্ষেত্রে, কোনো কোনো মানুষের ক্ষেত্রে, কিন্তু সবার ক্ষেত্রে সব মানে এটা কমন ফ্যাক্টর, এটা ব্যতিক্রম। ধরা যাক এবারে সময়টা পিছিয়ে যাক আরেকটু, 3টে থেকে সন্ধ্যে 6টা, কি ধরনের প্রোগ্রাম হবে? এই সময়টা প্রিয় গানের প্রোগ্রাম দেওয়া উচিত, কারণ দুপুরে খাওয়ার পর মানুষ একটু পিঠটা এড়িয়ে শুয়ে
বেশ আর হ্যাঁ, কারণ এই গল্পটা শুনতে শুনতে মানুষ ঘুমিয়ে পড়তো। হ্যাঁ, অবশ্যই গান সবসময় কাজ করে। গান এমন একটা বিষয়, তুমি সকাল থেকে রাত্রির যে কোনো সময় শুধু গানের মুডটা মাথায় রেখে ব্যবহার করে প্লে লিস্টটাকে সেইভাবে সাজিয়ে যে কোনো সময় করা যায় অনুষ্ঠানে গানের। কারণ গানের সঙ্গে কোনো সময়ের বিরোধ নেই। গান মানুষ সবসময় শুনতে ভালোবাসে, তার কারণ আমাদের হিউম্যান সাইকোলজিতে আমরা গান শুনতে শুনতে ছোটবেলায় ঘুমিয়েছি। মা ঘুম পাড়িয়েছেন যখন প্রত্যেককে গান শুনিয়েছেন, সুরে হোক আর বেসুরে হোক। তার কারণ আমরা গান শুনতে শুনতেই ঘুমিয়েছি এবং আমাদের অভ্যেসটাই গান শোনা। আমাদের সংস্কৃতির মধ্যে যখন ঢপ খেউ ডাকরাই ছিল, সেটাও গান ছিল। যখন শ্রীকৃষ্ণ কীর্তন এলো, প্রথম ব্যান্ড মিউজিক বলা যেতে পারে যাকে, শ্রীকৃষ্ণ কীর্তন, সেখানেও গানই ছিল। আমরা যখন সংস্কৃত শ্লোক শুনতাম আগেকার সময় চর্যাপদের কালে, সেই সময় কিন্তু সুরেই শুনতাম, কারণ সুর আমাদের মনে রাখতে সাহায্য করত। তো সুর আমাদের জীবনের প্রত্যেকের জীবনের সঙ্গে, আমরা কেউ বেসুরে হতে পারি, কেউ অসুরে হতে পারি, কিন্তু সুর প্রত্যেকের সঙ্গে আছে। তো সুর নিয়ে আমরা চলি যেহেতু, ফলে গানের অনুষ্ঠান বা গান কেন্দ্রিক অনুষ্ঠান 24 ঘন্টা যে কোনো সময় চলতে পারে। কিন্তু কোন মুডের গান? সকালবেলার মুড কি হতে পারে? প্রোগ্রাম শুনে প্রোগ্রাম ভিত্তিক কথা বলুন না। ওটা তো কালী কথা একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানটাতে ভক্তি ভক্তি গীত ভক্তি গীত কোন সময়? এটা সকালে? সকালে রবীন্দ্রসঙ্গীত অবশ্যই চলতে পারে। নাম্বারসও চলতে পারে, হিপ হপও চলতে পারে। ওই সময়টা থেকে কিন্তু সময়টা শুরু হচ্ছে, যেটা চলে রাত্রি 7:30, 8টা, খুব বেশি 9টা পর্যন্ত। এরপর যারা তাদেরকে টার্গেট করে শোনানো হয়, তারা কিন্তু শোনার জায়গায় থাকে। 9টার পর থেকে রেট্রো, কারণ 9টার পরে তারা আর শোনার মতন জায়গায় থাকে না। তুমি যদি শোনাতেই পারো তাদেরকে, তারা শুনবেন না, কারণ তারা ওই শোনার মুখে আর নেই তখন। ফলত তাদেরকে শোনাতে গেলে ওই সময়টায় আবার একই সঙ্গে কলেজ গোয়ার যারা, তারা কিন্তু ভিড়ছে ওই সময়, কানে মজা রয়েছে, শুনতে শুনতে ভিড়ছে। তাদেরকে শোনানোর জন্য তোমাকে ওই ধরনের নাম্বার ব্যবহার করতে হবে। একই রকম ভাবে মিউজিকের ক্ষেত্রেও হয়, কোন রাগ তুমি ব্যবহার করো। ধরা যাক বিকেল বেলার যে সময়টা, বৃন্দাবনী সারাং হতে পারে, শুদ্ধ সারাং হতে পারে, বা ধরো মারোয়া হতে পারে, মধুবন্তী হতে পারে। এই যে সমস্ত রাগগুলো, এগুলো হচ্ছে বিকেলের রাগ ঠিক নয়, এটা দুপুর থেকে বিকেল এই সময়টা। বিভিন্ন প্রহরে বিভিন্ন রাগ আছে, কিন্তু ফিলার হিসেবে ব্যবহার করার জন্য বা গানের মুডের জন্য অত নির্দিষ্ট সময় কাঁটা ধরে কেউ বাজাতে পারে না, পারেও না। কিন্তু ক্লাসিক্যাল মিউজিকের যে সেকশন থাকে, সেইখানে বাজানো হয় ওই সময় বা ওই প্রহর বুঝে, যে এই প্রহরের গানে। ধরা যাক মালকোষ, মাঝরাত বা মানে একদম মধ্যরাত্রের গান। মালকোষ রাত্রি 12টা থেকে 11টা থেকেও চালিয়ে যায়। 10টার সময়, 10টা সাড়ে 10টার পরে পর্যন্ত মালকোষ চলে, কারণ সেটা যখন শেষ হবে তখন কিন্তু অলরেডি 12টা ছুঁয়ে গেছে। ঠিক আছে, তো এটা ব্যবহার করা। একটা যদি আমরা খেলা খেলি এই মুহূর্তে, সেটা হচ্ছে তোমাদের মধ্যেই একজন যিনি গেস্ট এবং তোমাদের মধ্যেই একজন যিনি হোস্ট, দুজন দুজনকে ইন্টারভিউ করবে। হয়েছে? ওকে, বেশ। তাহলে কি করতে চাও বলো?
বেশ, আমি বললাম আপনার ধারাবাহিক কমেন্ট্রি রেডিওতে আচ্ছা একটা কাজ করা যাক। আরেকটা সলিউশন বা পদ্ধতি হ্যাঁ বলুন। একটা হতে পারে একজন কেউ এখানে এসো আর তোমাদের মধ্যে থেকে কোনো একটা বিষয় দাও যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য। কে আসবে প্রথম? এখানে কোনো হেরে যাওয়ার কিছু নেই। প্রথম বিষয়টা আমি দিচ্ছি, চলে এসো, কেউ একজন এসো, এসো। প্রথম বিষয়টা হোক সহজ বিষয় দেব, ভয় পাওয়ার কিছু নেই, আনন্দ। এই আনন্দ কিন্তু অনেক রকম ভাবে আসতে পারে, সেটাই হচ্ছে বলার বিষয়। আনন্দ নিয়ে আমি প্রচন্ড আনন্দ পেলাম, খুব ঠিক কথা, আনন্দ পেয়েছি, এটা ছাড়া অন্য কিছু পাওয়ার নেই। আনন্দ শব্দ দিয়ে কখনো দুঃখ পাওয়া যায় না, কিন্তু এর বাইরে আনন্দ নিয়ে আমি কি বলতে পারি? কবি সুকুমার রায় বলেছেন কবিতায়, সম্ভবত আনন্দ নাম কবিতাটা, যে আনন্দ ফুলের বাসে, যে আনন্দ পাখির গানে। আমার ঠিক মনে পড়ছে না লাইনগুলো, খুব সুন্দর। তো তিনি প্রকৃতির মাঝে আনন্দকে খুঁজে পেয়েছেন, তিনি পাখির গানের মধ্যে আনন্দকে খুঁজে পেয়েছেন, ফুলের বাসে মানে ফুলের গন্ধে বা ফুলের সুবাসের মধ্যে আনন্দ খুঁজে পেয়েছেন। তো আনন্দ কিন্তু আমরা সবকিছুর মধ্যে খুঁজে পেতে পারি যদি আমাদের মনের মধ্যে আনন্দ থাকে। আর যদি আমরা বিষণ্ণ হয়ে থাকি, শত আনন্দ চারপাশে ঘুরে বেড়ালেও আমরা তাকে ছুঁতে পারবো না। তাই আনন্দ খুঁজতে গেলে বা আনন্দ পেতে গেলে নিজের মনটাকে আগে শুদ্ধ করতে হবে, নিজের মনের মধ্যে আনন্দটাকে প্রবেশ করাতে হবে। আর আনন্দে থাকাটা খুব জরুরি, তাতে মন ভালো থাকে। আর দুঃখকে একবারে ভ্যানিশ করে দেওয়া উচিত, যদিও দুঃখ আসবে, কারণ দুঃখ যদি না থাকে আনন্দকে আমরা উপভোগ করতে পারবো না। তাই আনন্দ এবং দুঃখ দুটো পাশাপাশি থাকবে অবশ্যই। দুঃখটাকে যখন আমরা খুব স্ট্রাগল করে, খুব লড়াই করে দুঃখটাকে পেরিয়ে একটা আনন্দের কিছু আমরা পাবো, তখন সেটার প্রাপ্তিটা অনেক বড় হবে। এতটুকু বলছি। এর সঙ্গে আরো একটা যোগ করে দিতে পারতে, ওরা আনন্দ শব্দটাকে নিয়ে তো চলে। খুব কমন নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের চন্দ্রালিকা, সেখানে আনন্দ অন্য বার্তা বহন করে। সেখানে আনন্দ কোনো বর্ণ বিদ্বেষকে প্রশ্রয় দেয় না, সেখানে আনন্দ শান্তির রেফারেন্স আনলে সেখান থেকে ওরা টানতে পারত যে একটি চরিত্র আনন্দ। কিন্তু এই চরিত্র শুধুমাত্র চরিত্র নয়, রবীন্দ্রনাথের নাটকগুলোতে একটি বিবেক বলে চরিত্র আছে, বিবেক, বা তাকে ধনঞ্জয় বৈরাগী নাম দেওয়া হয়েছে বারবার, যে বিবেকের ভূমিকা পালন করে। বাউল গানের মধ্যে দিয়ে, বাউল গান বা একদম লোকগানের মধ্যে দিয়ে সে তার বিবেকের প্রকাশ করে, নাটকের বিবেক হয়ে সবসময়। এবং রবীন্দ্রনাথ যেহেতু তার নিজের ব্যক্তিগত জীবনে লোকগানকে সঙ্গী করে অনেকটা পথ চলেছেন, সেহেতু তিনি গুরুত্ব দিয়েছেন। even আমাদের স্বাধীনতা যখন স্বাধীনতার সময় তিনি যখন দেশাত্মবোধক গান লিখেছেন, সেখানেও কিন্তু মূলত জোর দিয়েছেন ওই লোকগানের উপর, ওই সুরের উপর। কে আসবে এরপরে? ভয় কিসে? চলে এসো, ওই কর্নারের আকাশবাণীতে চিঠি লিখেছে, চলে এসো। লেখো যখন লেখার অভ্যেস আছে, বলাও সহজ। যদি বিষয় হয় পরিস্থিতি, বাংলা ব্যান্ড ভূমির একটি গান দিয়ে এই টপিক শুরু করা যেতে পারে। আমার হৃদয় কাঁপে পরিস্থিতির চাপে।
তো পরিস্থিতি আমাদের এমন এমন সময় এমন এমন দিকে ফেলে দেয়, তো সেখান থেকে বেরিয়ে আসা আমাদের পক্ষে ভীষণভাবে মুশকিল হয়ে যায়। সেই পরিস্থিতিকে কি করে ট্যাকেল করতে হয় সেটা আমাদেরকে রপ্ত করতে হবে। আর পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা সেই আবার আন্তঃসামাজিক পানের আড়ান রবীন্দ্রনাথের কাছেই চলে যেতে হয়। তো রবীন্দ্রনাথের কয়েকটি কথা পরিস্থিতি নিয়ে আমি বলতে চাই, যেটা হলো রবীন্দ্রনাথের যখন মন খারাপ হতো তখন উনি শিলাইদহতে যখন থাকতেন একটি ডিঙি নৌকা করে একদম চলে যেতেন পদ্মা নদীর মাঝে। সেখানে গিয়ে তিনি তার সকল দুঃখগুলোকে নদীর জলে ভাসিয়ে দিতেন, আর কি আনতেন না, আনন্দ সংগ্রহ করে আসতেন। তাই পরিস্থিতি ভালো মন্দ যাই আসুক আমাদের সেখান থেকে বেরিয়ে আসতে হবে, সমস্ত নেগেটিভিটিগুলোকে এড়িয়ে আসতে হবে বা পেরিয়ে আসতে হবে। তো পরিস্থিতি নিয়ে এটুকুই। বেশ, পরিস্থিতি রবীন্দ্রনাথের প্রসঙ্গ হইল যখন তার জীবনে এই প্রসঙ্গটাও আসতে পারতে যে রবীন্দ্রনাথ এমন একজন মানুষ যখন তার প্রসঙ্গ এলো যার জীবনে 19টা মৃত্যু তিনি দেখেছেন অত্যন্ত কাছের মানুষের, এবং এই 19টা মৃত্যুকে তিনি যাপন করতে করতে একটা দিন পৌঁছলেন এমন জায়গায় যেখানে মৃত্যু আর কোনো নেতিবাচক কিছু নয়। একটা ঘর থেকে অন্য ঘরে যাওয়া, জীবনের ঘর থেকে মৃত্যুর ঘরে পৌঁছানো, সেটাও একটা উদযাপন। এবং এই উদযাপনটা থেকে এই গভীর জায়গায় যে আমরা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার কথা বলি, নিজের মতন করে গড়ে নেওয়ার কথা বলি, তিনি তার জীবনটাকে যেভাবে গড়ে নিয়েছিলেন তার মধ্যে দিয়ে, তাতে তার জীবনের প্রতিটা মৃত্যু কিন্তু শুভকর ছিল না। তার সন্তানের মৃত্যু, তার স্ত্রীর মৃত্যু, কাদম্বরী দেবীর মৃত্যু, মায়ের মৃত্যু। মায়ের মৃত্যু তো ফিল করতেই পারেননি, কিন্তু মা চলে গেলেন যেটা বুঝতে পেরেছিলেন পরে, কারণ ওই বয়সে তিনি প্রথম মার কাছে পৌঁছতে পারছিলেন। তার আগে পর্যন্ত ঠাকুরবাড়ির নিয়মে মায়ের কাছে তার সন্তানরা যেতে পারতো না, চাকর বাকরের কাছে বড় হতো। দিনের শেষে যখন মার কাছে পৌঁছতো সন্তান, তখন মা সারাদিনের ক্লান্তিতে নিয়ে ঘুমিয়ে পড়েছেন। মায়ের সঙ্গে কথা বলা, মায়ের গান শোনা বা মায়ের কোনো স্পর্শ নিয়ে নারী সরার মতন পরিস্থিতি থাকতো না। যে বয়সে প্রথম তিনি মায়ের কাছে পৌঁছানোর জায়গায় পৌঁছলেন, মায়ের কাছে যাওয়ার জায়গায় পৌঁছলেন, যে বয়সটাতে হঠাৎ একদিন সকালবেলা দেখলেন তার মাকে সাদা কাপড়ে পরিয়ে সুন্দর থানে জড়িয়ে তাকে সাজিয়ে রাখা হয়েছে সামনে শোয়া অবস্থায়। সে বুঝতেই পারল তার মা চলে গেলেন, পরে বুঝতে পেরেছিলেন। এবং যে জায়গাটা কাদম্বরী দেবী দখল করেছিলেন, মায়ের দায়িত্বটা পালন করা শুরু করেছিলেন কাদম্বরী দেবী। আমরা বিবৃত করেছি সেই চরিত্র বা সেই সম্পর্ককে, সেটা আমাদের মহানুভবতা, কিন্তু আসলে ঘটনাটা ছিল এরকম। তো এই প্রসঙ্গগুলো চলে আসতে পারত। পরে কে আসবে? সাহস করে উঠে পড়ো। হ্যাঁ, মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের দাও সহ। গোটা জীবন জুড়েই ছিল ওনার এই পরিস্থিতি, মানে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে উনি খুব একটা পারেননি। আর 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 কে আসবে? কে আসবে? সময় পেরিয়ে যাচ্ছে, কে আসবে? চলে এসো। বিষয় হোক রূপকথা, রূপকথা শুরু থেকে শেষ মাঝ বয়সে দাঁড়িয়ে সবার একটাই কথা মনে হয়, জীবনটা হয়তো রূপকথার মতো হতে পারত। কিন্তু এই রূপকথার সঙ্গে শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, শেষ পর্যন্ত যেন নদীর মতো বয়ে যায় রূপকথা। সেই পক্ষীরাজের ঘোড়া, সেই রাজা রানী, সুয়োরানী, দুয়োরানী, সমস্ত কিছু রূপকথাকে সুন্দরভাবে যেমন ঘিরে রাখে, মানুষের জীবনটাকেও রূপকথার মতো ঘিরে রাখে। যখন ছোট থাকি তখন সোনার কাঠির উপর কাঠি দিয়ে অনায়াসে মা ঘুম পাড়িয়ে দেয়। যখন আরেকটু বড় হই, কিছু চাই, এটা নেব, এটা দরকার, সেই যেমন রূপকথাতে রাজপুত্রটা টপক 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 করে আসছে তো আসছেই, এসে যে কবে পৌঁছাবে জানা নেই, তেমনি ওই জিনিসটা কখন আবার আপনাদের হাতে এসে পৌঁছাবে আমাদের সত্যিই কখনো জানা থাকতো না। কিন্তু
আবার মনে হয় আমরা বুড়ো আংলা হই, আবার মনে হয় সারা জীবনের ঠাকুমার ঝুলিটা কাঁধে নিয়ে আরেকবার করে সমস্ত গল্পের পাতাগুলো পাল্টে দিতেই পারি, আরেকবার করে বলতেই পারি জীবনটা হয়তো রূপকথা হতে পারত। কে আসবে? চলে আসবে। বিষয় হোক খেলা। ধরে নাও খেলাই, বিষয়টা খেলাই, চেঞ্জ নয়। তুমি তুমি তোমার মতো করে খেলে নাও না সে শব্দটা নিয়ে। পাঁচ দিনের শিশুটা যখন হাত পা নেড়ে ওঠে তখন প্রত্যেকে বলে দেখো কি সুন্দর খেলা করছে না। সেই শিশুটি মেয়ে হোক কিংবা ছেলে,